তিনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। নরেন্দ্রনাথ তিওয়ারি তার একটা গোষ্ঠী তৈরি করেছিল এলাকা দখল করলিয়া, আর দুলাল সরকার ওখানকার কাউন্সিলর হয়ে গেল, ও দাঁড়াতে পারেনি, ওই জন্যই ও রাগ। একজন মূল চক্রী নয়, এই এত বড় একটা ঘটনা ঘটাতে গেলে পরে একজন বা দুজন নয়, এখানে আমার যতদূর ধারণা আরও কিছু মাথা রয়েছে যারা একসঙ্গে বসে এই চক্রান্ত করেছে। পুলিশ দাবি করছে তৃণমূল নেতা দুলাল সরকার খুনে ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারি দুই মূল চক্রের মধ্যে একজন। ইংরেজ বাজারের আরেক দাপুটে তৃণমূল নেতাও আঙুল তুলছেন সেই নরেন্দ্রনাথ তিওয়ারির দিকেই। কিন্তু শুরু থেকে এখনো পর্যন্ত নিজের অবস্থানে অনড় থেকে নিহত দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী দাবি করছেন একজন বা দুজনের পক্ষে এত বড় ঘটনা ঘটানো সম্ভব নয়, আরও মাথা রয়েছে এর পিছনে। আর তাই বারবার প্রশ্ন উঠছে খুনের নেপথ্যে বড় মাথাকে, বিশেষ কাউকে কি আড়াল করার চেষ্টা করা হচ্ছে? ছোট মাথা হোক, মাঝারি মাথা হোক, বড় মাথা হোক, সব মাথার একটাই ছাতা, তার নাম মমতা ব্যানার্জি। মালদার দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার খুনের নেপথ্যে কি ব্যবসায়িক শত্রুতা, এলাকা দখলের লড়াই, মধু ভাণ্ড নিয়ে কি লণ্ডভণ্ড কাণ্ড? পুলিশ সূত্রে দাবি মালদার রেলের ওয়াগন থেকে মালপত্র লোডিং আনলোডিং এর কাজ হয়, যেখান থেকে মোটা অঙ্কের টাকা রোজগার করেন স্থানীয় ব্যবসায়ীরা। এই লোডিং আনলোডিং সংক্রান্ত ব্যবসা থেকে টাকা রোজগার করতেন তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিও। কিন্তু সম্প্রতি সেই ব্যবসায় ভাটা পড়ে, নরেন্দ্রনাথ তিওয়ারির মূল প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন দুলাল সরকার। খুনের নেপথ্যে এটাও অন্যতম মোটিভ বলে মনে করছেন তদন্তকারীরা। নিহত তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় রোহন রজক নামে আরও একজনকে হন্যে হয়ে খুঁজছেন তদন্তকারীরা। তার নামে মালদা জেলা পুলিশ 2 লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছে। পুলিশ সূত্রে খবর, এই রোহন রজক আগে দুলাল সরকারের টিমে ছিলেন। দুলাল সরকারের সঙ্গে মতবিরোধ হওয়ায় পরবর্তীকালে তিনি নরেন্দ্রনাথ তিওয়ারির টিমে চলে আসেন। আর এই রোহনের সঙ্গে দুলালের শত্রুতার সুযোগ নিয়েই দুজনে মিলেই দুলালকে খুনের ছক কষেন। পুলিশ সূত্রে খবর, মালদার ঘটনায় ইতিমধ্যেই পলাতক অভিযুক্ত রোহন, যার নামে মালদা পুলিশ 2 লক্ষ টাকা ইনাম ইতিমধ্যেই অ্যানাউন্স করেছে। এই রোহন আগে দুলাল সরকারের হয়ে কাজ করত এবং মালদার গুডশেড রোডে সেখানে লোডিং আনলোডিং এর ঠিকাদার হিসাবে কাজ করত। পরবর্তী ক্ষেত্রে একটি মাদকের মামলা হয়। শুধু তাই নয়, দুলাল সরকারের সঙ্গে রোহনের সমস্যা হয়, ঝামেলা হয় এবং রোহন নরেন্দ্রনাথ তিওয়ারির টিমে জয়েন করে। একটা জেলার নেতা, তাকে খুন করা হলো শুধু চুরির জন্য। নরেন্দ্র তিওয়ারির রোজগার বন্ধ হয়েছে তাই। নরেন্দ্রনাথ তিওয়ারির ভাইরা ওখানে অনেক বিজনেস করতো, রেলে বিভিন্ন ধরনের বিজনেস করতে পারে, কিন্তু আমার নোটিস এরকম নয় যে বাবলার সঙ্গে নন্দুর সঙ্গে যেটা কন্ট্রোল হচ্ছিল ইলেকশন রিলেটেড, পলিটিক্যালি না। ও হেরে গেল, ও দাঁড়াতে পারলো না, আর ওর খাস তালুকে পারলো, জিতে গেল। এটাই মালদা জেলা পুলিশ সূত্রে দাবি, কয়েকদিন আগেই সিসিটিভি ফুটেজে নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে দেখা গেছে রোহন রজককে। দুলাল সরকারকে খুনে জড়িত থাকার কথা স্বীকার করে নিয়েছেন ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। পুলিশের দাবি, শুধুমাত্র নরেন্দ্রনাথ তিওয়ারি নয়, রোহনের সাথে নিয়মিত যোগাযোগ ছিল আরেক ধৃত স্বপন শর্মারও। আততায়ীদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে লিঙ্কম্যান হিসেবে কাজ করতেন স্বপন শর্মা। অপরাধ জগতের সঙ্গে পুরনো যোগাযোগের সূত্র ধরেই তিনি আগ্নেয়াস্ত্র জোগাড় করেন। আরেক অভিযুক্ত বাবলু যাদব দুলাল খুনে ব্যবহৃত বাইক ও আততায়ীদের আস্তানার ব্যবস্থা করে দেয়। দিদির ছাতার তলায় সব ছোট মাথা, মাঝারি মাথা, বড় মাথারা দাঁড়িয়ে আছে। দিদি মনে করলেই ছাতা বন্ধ করতে পারে, দিদি মনে করলেই ছাতা খুলতে পারে। তদন্ত যে গতিতে এগোচ্ছে, সবাই দেখতে পাচ্ছে যে তদন্ত দ্রুত সম্পন্ন হবে, দোষীরা চিহ্নিত হবে এবং সেই দোষীদের মধ্যে কেউ যদি আমাদের দলের সাথেও যুক্ত থেকে থাকে, সে যে পার পাবে না, সে যে রেহাই পাবে না, সেটাও কিন্তু ইতিমধ্যে বিভিন্ন গৃহীত পদক্ষেপের মধ্যে দিয়ে প্রমাণিত। দুলাল সরকার খুনে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়ার পর ধৃত শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। আপনাকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? কিন্তু প্রশ্ন হলো, তৃণমূল নেতা খুনের কিনারা কি হয়ে গেল, নাকি পিছনে লুকিয়ে রয়েছে আরো বড় রহস্য? প্রশ্নটা উঠছে তার কারণ হলো, প্রত্যেকে বারবার বলছেন এর নেপথ্যে আরো বড় মাথা রয়েছে। যাকে খুন করা হয়েছে তার স্ত্রীও বলছেন, আবার যাকে গ্রেফতার করা হয়েছে তিনিও বলছেন। আরও কিছু যারা রয়েছে মাথা, তারাও সবসময় ইনডাইরেক্ট ডাইরেক্ট চোখ রাঙানি দিয়ে গেছে। বড় মাথার শিকার বাবলা হয়েছে, বড় মাথার শিকার হয়েছে, বড় মাথা। তৃণমূল নেতা খুনে এখনো অবধি পুলিশের জালে ধরা পড়েছে আরও 6 জন,
যার মধ্যে রয়েছেন সদ্য বহিষ্কৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিও। কিন্তু তারপরও মূল চক্রে নিয়ে কিন্তু জল্পনা থামছে না, বরং বাড়ছে। এরই মধ্যে চাঞ্চল্যকর দাবি করলেন নিহত তৃণমূল নেতার স্ত্রী। স্বামীর খুনের পর নিজের প্রাণ সংশয়েরও আশঙ্কা করছেন চৈতালি সরকার, যিনি নিজে ইংরেজবাজার পুরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। মানুষের কাছ থেকে শুনেছি আমাদের একটু ভয়ের কারণ রয়েছে, সেই সমস্ত কথাবার্তা শুনে আমাদের নিরাপত্তার একটা চিন্তা তো রয়েছেই। আপনিও প্রাণনাশের মানে একটা আশঙ্কা করছেন নিজের, বা একদম সেই চোখ রাঙানি বা ইয়েটা এখনো যায়নি সেসব মানুষের, তবে তাদের এতটা বড় ঘটনা ঘটানো উচিত ছিল না। দুলাল খুনে তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি ও আরেক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ দাবি করেছে এই দুজনই মাস্টার মাইন্ড। স্বপন শর্মা একটি কুখ্যাত দুষ্কৃতী, ইনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। আবার নিহত তৃণমূল নেতার স্ত্রী শুরু থেকেই দাবি করে আসছেন খুনের পিছনে আরও মাথা রয়েছে। তৃণমূল নেতা নরেন্দ্রনাথের গ্রেফতারির পরও সেই দাবিতেই অনড় রইলেন নিহত তৃণমূল নেতার স্ত্রী। এখানে আমার যতদূর ধারণা আরও কিছু মাথা রয়েছে যারা একসঙ্গে বসে এই চক্রান্ত করেছে, নইলে দুলালবাবুর মতো মানুষকে এইভাবে মারাটা সম্ভব ছিল না। এখানে যাদের যাদের বিভিন্ন জিনিস রয়েছে, যেমন তারা দলগতভাবে তারা চেয়েছিল তার দুলাল সরকারের ক্ষমতা খর্ব করার জন্য, সেই চেষ্টায় ব্যর্থ হয়ে তারা এই পথে গেছে। এবং একজন নয়, আমি বারবারই বলেছি একাধিক জন রয়েছেন যারা এর সাথে যুক্ত, আমার মনে হয়। তাই আমি সবসময় দেখতাম নেতৃত্ব একজন বা এরাও সবসময় একটা চোখ রাঙানির একটা চেষ্টা চলতো আমরা আসতে যেতে। শুধু চৈতালি সরকার নয়, মালদা থেকে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন থেকে শুরু করে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান ও দলের রাজ্য সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, দুলাল সরকারের খুনের পিছনে বড় মাথার যোগের তত্ত্ব শোনা গেছে তৃণমূলের একাধিক শীর্ষ নেতার মুখে। এমনকি গ্রেফতারের পর নরেন্দ্রনাথ তিওয়ারিও একই দাবি করেন। বড় মাথা না থাকলে হয় না, প্রকৃত মাথাটাকে বের করুক। একজন নেতা আছেন, তিনি করেছেন। আর তাই বারবার প্রশ্ন উঠছে, খুনের নেপথ্যে কি কোনো পাকা মাথা আছে? তার নির্দেশে তদন্ত হচ্ছে, সেই তদন্তের গতি প্রকৃতি তার ইচ্ছায় অনিচ্ছায় পরিচালিত হয়। তাই পুলিশ কাউকে বাঁচাবে, কাউকে ধরবে, কাউকে ফাঁসাবে, এটা নির্ভর করছে মমতা ব্যানার্জির ইচ্ছা এবং অনিচ্ছার উপরে। এর আগে বহরমপুরে সত্যেন চৌধুরীকে মেরেছিল প্রমোটাররা, তার বিচার হয়নি। পানিহাটির কাউন্সিলরকে মেরেছে, তার বিচার হয়নি। তপন কান্দুকে মেরেছে, তার বিচার হয়নি। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি চান টাকা দেবেন। ভোটে জিতে কাউন্সিলর হয়েছেন, জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি, বর্তমানে সহসভাপতি, ইংরেজবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, বর্তমানে কাউন্সিলর। আমি বলছি তাকে প্রকাশ্য দিবালোকে এই মারাত্মক সিসিটিভি ফুটেজ যেভাবে মারা হলো, তারপর স্ত্রী বলছেন যে ইঙ্গিতটা স্পষ্ট যে দলের ভেতরের মাথা আছে। এখন দুলালবাবুর স্ত্রী যে কথাগুলো বললেন তার মধ্যে একটা কথা উনি বললেন যে বিকৃত মানুষ রয়েছে এরকম, বিকৃত মনের মানুষ রয়েছে এরকম। এবং দুলাল সরকার সম্পর্কে আমরা যে তথ্যগুলো পাচ্ছি এখন, তার মধ্যে একটা দেখতে পাচ্ছি যে 3 দশকের উপর ধরে মানুষের পাশে থেকেছেন। এবং ওই মালদা শহরে এরকম প্রচুর অন্ধকারের শক্তি, প্রচুর অসামাজিক শক্তি, সেই শক্তির বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। এই লড়াইটা করবার জন্যই তিনি মানুষের কাছে জনপ্রিয় হয়েছিলেন। এবং এই জনপ্রিয় হওয়ার জন্য যারা এই ধরনের জনপ্রিয় হয়ে ওঠে তাদের তো শত্রু তৈরি হয়, সবসময় তো শত্রু তৈরি হয়। এখন তদন্ত চলছে, 5 জন অ্যারেস্ট হয়েছে, 2 জনের নামে হুলিয়া জারি হয়েছে, 2 লক্ষ টাকা করে তাদের মাথার দাম ঘোষণা করা হয়েছে। তারা তো মিডলম্যান, কিন্তু মোটিভটা তো রাজনীতি। যাচ্ছে আপনি মনে করুন 2001 সালে খড়গপুরের সিপিআই নেতা ওখানকার নারায়ণ চৌবে খুন হয়েছিলেন, এবং তিনিও কিন্তু ওরকম একই রকম প্রচন্ড জনপ্রিয় ছিলেন। এবং তার ক্ষেত্রেও আমরা দেখেছি রেল মাফিয়াদের কথা বলা হয়েছিল, এবং তার পরবর্তীকালে তার দুই ছেলে অত পিছনেও যেতে হবে না। 2 দিন আগে বীরভূমে কঙ্কালীতলার উপপ্রধান সে বলছেন যে আমার প্রাণনাশের আশঙ্কা রয়েছেন, আর অভিযোগ তৃণমূলের আরেক নেতার দিকে। যতক্ষণ না পর্যন্ত পুরো তদন্ত শেষ হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত আমরা এরকম স্পেসিফিক করে কি করে বলবো যে এইটার পিছনে একেবারে স্পেসিফিক্যালি এটাই আছে, এটা আমরা বলতে পারি না। কিন্তু এটার মধ্যে সম্ভাবনা থাকতে পারে। একজন নেতা বলছেন প্রাণনাশের আশঙ্কা, 3 দিনের মধ্যে তার বাড়িতে বোমাবাজি। সুশান্ত ঘোষ ওই রকম ভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার চেষ্টা হলো, ট্রিগার জ্যাম না হলে বা সুশান্ত ঘোষের ওপর গুলি চলে যেত।
কে মারতে চেয়েছিল এখনো পর্যন্ত আমরা জানলাম না। এলাকায় মানুষ মিছিল করলেন যে খুনির পরিচয় জানার জন্য, এখনো সামনে আসেনি। বাগুইহাটির কাউন্সিলর তোলাবাজিতে অভিযুক্ত, সপ্তাহের পর সপ্তাহ কেটে যাচ্ছে, পুলিশ খোঁজ পাচ্ছে না। কোথাও কি রাজনীতি যুক্ত থাকলে পুলিশ অ্যাক্ট করছে না? না, একটা ব্যাপার হয়েছে যে এক্ষেত্রে যে সাহসিকতা, যেভাবে দুঃসাহস দেখিয়ে চেস করে মেরেছে, তার মানে ওরা আগের কি করেছে, ওর মুভমেন্ট দেখে গেছে, চেস করেছে, ওখানে যাবে মেরেছে। কিন্তু এই যে ঘটনাটা একটা দুটো স্ট্রে ইনসিডেন্ট তো নয়, তো আমরা যেটা বললে তো পরপর হয়েছে, পরপর দেখাবো আমি। সুশান্তকে কসবায় যিনি বেঁচে গেছেন, ওরা মানে বাবা মায়ের আশীর্বাদ এবং স্ত্রী সিঁদুরের জোর ছিল, বেঁচে গেছে কপালের জোরে। কিন্তু এই যে বন্দুকটা খারাপ ছিল সেটাও বলুন, সেই জন্যই বেঁচেছে। পিস্তল হলে অনেক সময় লক করে, রিভলভার হলে হয় না, পিস্তলে লক হয়ে যাবে। আপনি সব লক ফক বোঝেন, আমরা তো সব বুঝি না। তো সে এখন কথা হচ্ছে এই যে এটা কিন্তু খুব অ্যালার্মিং, বরাবরই কিন্তু এর আগের দিন আলোচনাতে বলে যাবে, এটা খুব অ্যালার্মিং। এবং ওনার যে নিহতের বিধবা স্ত্রী যে কথা বলেছেন, উনি কিন্তু যেটা বলছেন প্রথম থেকে একই কথা বলছেন, এবং সরকার পক্ষেও যাদের দলের লোক তারাও কিন্তু বিরোধীদের দিকে আঙুল তোলেনি এখনো পর্যন্ত। উনি পরিষ্কার অন ক্যামেরা বলছেন, দিনের আলোর মতো পরিষ্কার কারা হিংসে করতে দুলাল বাবুকে। কিছুই না, আপাতত ইট ইজ টু আর্লি টু মেক কমেন্ট রিগার্ডিং দি মোটিভ অ্যান্ড ইনসিডেন্ট। কিন্তু কথা হচ্ছে দল যখন বড় হয় না, এখন এলাকা দখলের ব্যাপারটা এসে যায়। এলাকা দখল মানেই হচ্ছে পয়সা, এবং পয়সা এমন পয়সা, এখন নতুন আমরা কনসেপ্ট দেখলাম যে এক একজন কাউন্সিলর এবং এক একজন এমন পয়সা পেয়েছে অ্যাকাউন্ট ফর করতে না পেরে বলছে আমরা সমাজসেবা করে পেয়েছি। সমাজসেবা করে যে কোটি কোটি টাকা হয় এবং কেজি কেজি সোনা হয়, এই কনসেপ্ট আমাদের মানে আগে ছিল না। এবং আমরা এটা বলেছিলাম অন্য সময় যে তাহলে এটা ভাই পেটেন্ট নিয়ে নিন না, আমাদের তো এতগুলো চাকরি করে কিছু হলো না, তো এটা পেটেন্ট নিয়ে নিন, সমাজসেবা পেটেন্ট নিয়ে নিলে আমার মেয়েদের শিখিয়ে দেবো। তাহলে কিন্তু আজ পর্যন্ত সে পেটেন্ট নেওয়া হয়নি। আজকে এই যে জিনিস, এই অর্থম অনর্থম। উনি 13-14 বছর উনি ক্ষমতায় আছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 13-14 বছরে 1 গন্ডা কাউন্সিলর খুন হয়েছে আর একজন এমএলএ খুন হয়েছে। এই কোনোটার ক্ষেত্রেই একমাত্র তপন কান্দু ঝালদা ছাড়া বিরোধীদের দিকে কোনোটার ক্ষেত্রেই আঙুল ওঠেনি। এমএলএও যিনি খুন হয়েছিলেন, বলছি তিনি যখন মুকুল রায় দল ছাড়লেন তারপরে বিরোধীদের দিকে আঙুল উঠেছিল, তার আগে আঙুল ওঠেনি। এটা কিন্তু মাথায় নিতে হবে। দেখুন, আমি বলছি যে আজকে বাবলাদা মারা গেছেন, বাবলা সরকার মারা গেছেন, আমি তাকে নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে তিনি কোনো ধোয়া তুলসী পাতা ছিলেন না। আমাদের সভাপতি অলরেডি বলেছেন যে একদিনে 3টে বাড়ি রেজিস্ট্রি করেছেন। ওনার যারা শোকাতুর যারা সহকর্মীরা ছিলেন তারা বলছেন হাজার হাজার মানুষের পেটের ভাত দিতেন। উনি কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন, কোন রতন টাটা ছিলেন যে উনি হাজার হাজার মানুষকে পেটের ভাত দিতেন? তখনই সন্দেহ হবে যে এখানে বড় কোনো টাকার অঙ্ক আছে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলবো, কিছু খারাপভাবে নেবেন না, আমি সবাইকে মানে সম্মান দিয়ে হাত জোর করেই বলছি, কিন্তু যেটা মনে হচ্ছে সেটাই বলছি। সেটা হচ্ছে যে বাবলা বাবুর স্ত্রী যে কথাগুলো গত কদিন ধরে বলে যাচ্ছেন, 4 দিন ধরে, তাতে বোঝা যাচ্ছে উনি কাউকে না কাউকে অ্যাপ্রিহেন্ড করছেন, কিন্তু উনি তাদের নাম বলছেন না। আমি শুনেছিলাম স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি স্বর্গে তৈরি হয়, তাতে স্ত্রী স্বামীর খুন হবার পর একদম সুস্থ সবল টাটকা তাজা স্বামী, সে আচমকা বাড়ি ফিরল না, হঠাৎ সে ইরেস্ট হয়ে গেল, কিন্তু তা সত্ত্বেও শোক সামলে সমস্ত কিছু সামলে তিনি কিন্তু নাম বলছেন না। এটাও দুটো ব্যাখ্যা হতে পারে। এক হচ্ছে যে নাম বললে তিনি নিজে আক্রান্ত হতে পারেন, পুলিশ সিকিউরিটি দেবে, আর দ্বিতীয় হচ্ছে, সেটা আমি পজিটিভলি দেখব, যে তিনি নিশ্চিত না হয়ে হয়তো পুলিশকে বলছেন তদন্তে সাহায্য হবে এরকম তথ্য দিচ্ছেন, কিন্তু সেটা পাবলিকলি বলছেন না। এটা কিন্তু এটা হলে পজিটিভ। অনুপম দত্তর ক্ষেত্রে আমি দেখেছি, অনুপম আমার ছোট ভাইয়ের মতন, এক কলেজে আমার জুনিয়র ছিল। আমি দেখেছি প্রথম দিন তার স্ত্রী বলেছিলেন যে সিবিআই চাই, পরের দিন এক নেতা, যে নেতা এখানেও গেছিলেন, সেই নেতা ওখানে যাওয়ার পর তিনি বললেন সিআইডিতেই সন্তুষ্ট, ক্যান্ডেল মার্চে বেরিয়ে পড়েছিলেন। তারপর কাউন্সিলর হয়ে যাওয়ার পর সব চাপা পড়ে গেছে, ধামা চাপা পড়ে গেছে, আর কিচ্ছু নেই। আমি বলছি 1 সেকেন্ড দিন, যে কড়া নির্দেশ দিয়েছেন, কেজি মানে ওজন নয়, কুণাল ঘোষ, তিনি বলেছেন কড়া নির্দেশ দিয়েছেন। কড়া নির্দেশটা কি বলেছেন? সুপার, এই ডিআইবি সব ব্যর্থ, এদের সরিয়ে দাও। একটাও সরিনি। আমি থ্যাংক ইউ বলবো এই অর্ণবদাকে এবং ওনার স্ত্রীকে, যে দুজনেই বলেছেন বিকৃত মানসিকতার লোকেরাই তৃণমূলটা করছে।
বিকৃত মানসিকতার লোকেরা তৃণমূল করছে এই কথা আমি বলিনি। আমি ওনার স্ত্রী যেটা বললেন আমি সেই কথাটাই আরেকবার এখানে রিপিট করলাম। বিকৃত মানসিকতার লোকেরা কি করছে? না বিকৃত মানসিকতার লোকেরা উনি বলেছেন, এটা আমি বলছি না যে উনি বলেছেন। আমি যেটা বলছি যে আমরা যদি এরকম একটা ভাবি, এরকম একটা সমাজের কথা ভাবি যেখানে এই ধরনের কোনো অন্ধকারের শক্তি নেই, কোনো কিছু মানে খারাপ কিছু নেই, সেটা আমার মনে হয় খুব একটা মানে স্বাভাবিক ভাবনা হবে না। ঠিক, অন্ধকারের শক্তি করেছে, কিন্তু একজন মানে আমি স্ত্রীর যুক্তি দিয়েই বলছি যে একজন চেয়ারম্যান হতে পারেন, তাকে খুন হতে হবে, তাকে পথের কথা মনে করবে। এটাই তো সবচেয়ে মানে বিস্ময়ের এবং সবচেয়ে বেশি মানে খারাপ লাগার জায়গা, যে আমি বলছি গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে, সমস্ত দলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব থাকে, কিন্তু সেই গোষ্ঠীদ্বন্দ্বের সেই যে পরিণতি, সেই পরিণতি এইরকম জায়গায় যদি চলে যায় তাহলে সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। কিন্তু আবার একই সঙ্গে এটাও বলবো সুমনদা, যে সজলদা এত সুন্দর সুন্দর কথা বলছেন বটে, ওরা বারবার বলেন যে দুষ্কৃতি দমনে আমরা উত্তরপ্রদেশ মডেল ব্যবহার করি, তো ওখানে আমরা বিকাশ দুবেকে দেখেছি, ওখানে আমরা সোনু কানোজিয়াকে দেখেছি, যাকে মঞ্চে তুলে গলায় মালা পরানো হয়েছে, তার এগেনস্টে 27টা খুনের মামলা রয়েছে, তাকে বিজেপিতে নেওয়া হয়েছে। 2023 সালে এপ্রিল মাসে সমাজবাদী পার্টি একটা লিস্ট করেছিল যে কোন কোন দুষ্কৃতী কারা রয়েছে উত্তরপ্রদেশে। তার মানেটা হচ্ছে যে এটা একটা ফেনোমেনন। আদর্শ বলে কিছু নেই, ফলে শেষ পর্যন্ত ক্ষমতার বৃত্তের মধ্যে থাকো, ক্ষমতাকে ব্যবহার করো, পদকে ব্যবহার করো, এবং ভাগবাটোয়ার রাজনীতির কনটেক্সটেই কিন্তু এই দ্বন্দ্বগুলো হচ্ছে সর্বত্র। এটা আরাবুল এর ক্ষেত্রে আপনি বলতে পারেন, সেটা মালদার ক্ষেত্রে বলতে পারেন, অন্য জায়গাতেই। কিন্তু এই প্রশ্নটা হচ্ছে যে তৃণমূল কি খুব আন্তরিক এই দ্বন্দ্বগুলো মেটানো প্রশ্নে? আমি এর আগেও আপনাকে বলেছি এই কথাটা, যে তৃণমূল কংগ্রেসের যে পার্টি মেকানিজম, সেই পার্টি মেকানিজমের মধ্যে আপাতত তুমিও ভালো ও ভালো, মানে ব্যাঙের গালেও চুমু খাচ্ছে, সাপের গালেও চুমু খাচ্ছে। এই যে মানে বছরকে বছর জেলা স্তরের যে অন্তর্দ্বন্দ্বগুলো রয়ে থাকছে, সেগুলো কিন্তু আমি বলছি যে তৃণমূল ভবন থেকে মেটানো হয় না। এর পাশাপাশি নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া নিয়েও বারবার প্রশ্ন উঠছে। গত বৃহস্পতিবার মালদায় বাড়ির সামনে ধাওয়া করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় জেলা তৃণমূলের সহসভাপতি ও কাউন্সিলর দুলাল সরকারকে। কেন স্বামীর নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছিল তা নিয়ে ফের প্রশ্ন তুললেন নিহত তৃণমূল নেতার স্ত্রী। যারা এই নিরাপত্তারক্ষী তোলাতে যাদের ভূমিকা ছিল, বা এরা সবাই জানতো হয়তো যে নিরাপত্তারক্ষী নেই, সেজন্যই তার উপরে এই নির্মম হত্যার কাণ্ডটা ঘটিয়েছে। থাকলে হয়তো এই ঘটনাটা হতো না। নিশ্চয়ই নিরাপত্তারক্ষীরা তাদের বুদ্ধি দিয়ে তাকে রক্ষা করতো বলে আমার ধারণা। মালদায় তৃণমূল নেতা খুনের দিনই তার নিরাপত্তা প্রত্যাহার নিয়ে পুলিশ সুপারকে ভৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী। আমার খুব মানে সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে। বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল। এবার ফের নিহত তৃণমূল নেতার স্ত্রীও নিরাপত্তা প্রত্যাহার নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। দেহরক্ষী সরানো এবং গতকালকের এই ঘটনা, কোথাও কি এটা পূর্ব পরিকল্পনা, দীর্ঘদিন ধরে পরিকল্পনা চলছিল বলে মনে হয়? একদম, এখন তো তাই মনে হচ্ছে। সুতোর এই মাথা থেকে ও মাথা টানলে বোঝা যাচ্ছে যে এগুলো সব প্রি প্ল্যান ঘটনাগুলো ঘটেছে, এবং বিশেষ বিশেষ কিছু মাথা বা কিছু আমাদেরই নেতৃত্ব রয়েছে বা বিশেষ পদে রয়েছেন, এরকম মানুষজনই এর সাথে যুক্ত আছে। কিন্তু যে প্রশ্নের উত্তর কেউ দিচ্ছে না তা হলো নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ কে দিয়েছিল, কেন দিয়েছিল, কার নির্দেশে দিয়েছিল? সরকার প্রশাসনের সেই কর্তা ব্যক্তির নাম কেন সামনে আনা হচ্ছে না? কাউকে কি লুকোনোর চেষ্টা হচ্ছে? আর এই আবহেই বোমা ফাটালেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি প্রশ্ন করলেন, হু ইজ শি? একটা লোক মারপিট হলো, তার বাড়িতে সিকিউরিটি হাউস গার্ড বসতে হবে, তার সিকিউরিটি অ্যারেঞ্জ হয়ে যাবে, তাকে বিভিন্ন পদে এতদিন পদ থেকে সরালো না, কে, হু ইজ শি? এটাই আমরা জানতে চাই। অর্থাৎ তৃণমূলের দাপুটে নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলছেন কোন মহিলা নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেই মহিলা কে, তার নাম কি, কোন পদে আছেন? একটা লোক মারপিট হলো, তার বাড়িতে সিকিউরিটি হাউস গার্ড বসতে হবে, তার সিকিউরিটি অ্যারেঞ্জ হয়ে যাবে, তাকে বিভিন্ন পদে এতদিন পদ থেকে সরালো না, কে, হু ইজ শি? এটাই আমরা জানতে চাই। দুলাল সরকারের সশস্ত্র নিরাপত্তা প্রসঙ্গে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পাশাপাশি এই আবহেই বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারীও। তার ইঙ্গিত সরাসরি রাজ্যের এক মন্ত্রীর দিকে। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জির ক্যাবিনেটের একজন রাষ্ট্রমন্ত্রী
দুলাল সরকারের নিরাপত্তারক্ষী তোলার জন্য এসপি প্রদীপ যাদবকে ফোন করে নির্দেশ দিয়েছে। নিহত তৃণমূল নেতার নিরাপত্তা প্রত্যাহার প্রসঙ্গে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বলা হচ্ছে আপনার নির্দেশে নিরাপত্তা তোলা হয়েছিল দুলাল সরকার। এটা আপনাকে পুলিশ বলেছে? পরিবারের তরফে না, এটা পুলিশ বলেছে। আমি যে নিরাপত্তা বলবো, নিশ্চয়ই আমি এসপিকে বলবো, নিশ্চয়ই আমি ডিজিকে বলবো, ডিআইজিকে বলবো। এরা যদি ওনারা বলে থাকেন তাহলে বলবো যে বলেছে। আমি এরকম কোনো আজ পর্যন্ত এরকম কোনো ব্লেম নিয়ে রাজনীতি করিনি 2008 থেকে। শুধু মানুষের কাজ করার জন্য আমি পাগল থাকি। কোনো ইল্লিগাল কাজে আজ পর্যন্ত কেউ আমাকে ব্যবহার করতে পারেনি। এবার কে কি করছে তদন্ত উঠে আসবে। কার নির্দেশে দুলাল সরকারের পুলিশি নিরাপত্তা তোলা হয়েছিল, এই প্রশ্নের মধ্যে কি লুকিয়ে রয়েছে রহস্য? সব জেনে শুনেও কি পুলিশ মন্ত্রী এড়িয়ে গেলেন যে খুন হলে হোক, কিছু আমার করার নেই, যা হবে হোক? ওখানে কি তোলাবাজির লড়াই, কোন পক্ষে কে থাকতে পারবেন ঠিক করতে পারেননি বলে কার্যত তৃণমূলের নিজের লড়াইয়ের জের, এবং সেই কারণেই পুলিশের কেউ নিরাপত্তা পান আর কারণ নিরাপত্তা তুলে নেওয়া হয়। যিনি পুলিশকে বোম মারো বলেছিলেন তার নিরাপত্তা বেড়েছে। যিনি বোম বাঁধতে জানেন বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন তার 2 ডজন নিরাপত্তা রক্ষী, আর যিনি খুন হয়ে গেলেন তার নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হলো। উত্তর দিতে পারেন একমাত্র যিনি পুলিশ মন্ত্রী, তিনি মমতা ব্যানার্জি, তাকেই উত্তর দিতে হবে। কাকু গেট খুলে নামে, তারপর ওরা কিন্তু আমাদের বাসাইডে এসে দাঁড়ায়। আমি চিৎকার করি যে কাকুকে বাঁচাও, কাকুকে বাঁচাও। দীর্ঘদিন ধরে যে মানুষটার গাড়ি চালাতেন, যাকে পৌঁছে দিতেন বিভিন্ন জায়গায়, 2টা জানুয়ারিও একইভাবে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মানুষটাকে চোখের সামনে খুন হতে দেখেছেন। ঠিক কি হয়েছিল সেই সময়? বিভীষিকাময় সেই মুহূর্তের কথা এবিপি আনন্দের সামনে তুলে ধরলেন নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের গাড়ির চালক সুমন রায়। তিনি জানিয়েছেন, 2টা জানুয়ারি বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে প্রতিদিনের মতো ইংরেজ বাজারের পার্টি অফিসে গেছিলেন দুলাল সরকার। সকাল 11:15 নাগাদ পার্টি অফিস থেকে বেরিয়ে নিজের অল্টো গাড়িতে চড়ে মহানন্দা পল্লীতে নিজের কারখানায় যাচ্ছিলেন তৃণমূল নেতা। গাড়িতে পিছনের বাঁদিকের আসনে বসেছিলেন দুলাল। পাইপ ফ্যাক্টরির মোড় ঘুরে গাড়ি থেকে নামেন তৃণমূল নেতা। ডান দিকে তার কারখানা, রাস্তার উল্টো দিকে টোটোর শোরুম। দুষ্কৃতীরা তাড়া করতেই সেই টোটোর শোরুমে ঢুকে যান তৃণমূল নেতা। সেখানেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে তাকে খুন করে দুষ্কৃতীরা। এই মুহূর্তে বাজে ঘড়িতে ঠিক 10:46। ক্যামেরা পার্সন স্বপন মজুমদারকে দেখাতে বলবো, গত বৃহস্পতিবার অর্থাৎ 2 জানুয়ারি ঠিক এই সময় পাইপ ফ্যাক্টরির যে মোড় অর্থাৎ মহানন্দা পল্লী, সেখান থেকে যখন এরকমই একটি গাড়িতে তার ড্রাইভার সুমন রায় দুলাল সরকারকে যখন তার ফ্যাক্টরির দিকে নিয়ে যাচ্ছিলেন, প্লাইউডের কারখানার দিকে, প্রত্যেক দিনকার এটাই তার নির্দিষ্ট রুট ছিল। ঠিক সেই সময় যখন তিনি তার প্লাইউড কারখানার সামনে নামেন, সেই সময় তার ওপরে কিন্তু অতর্কিতে এই হামলা চালানো হয়। এই জায়গাটায় এসে আমরা ডান দিকে ক্রস করেছিলাম, ওই উঁচু জায়গাটাই আমাদের এটা অফিস। দিয়ে ওখানে থেমে যাওয়ার পর কাকু গেট খুলে নামে, তারপর ওরা কিন্তু আমাদের বাস সাইডে এসে দাঁড়ায়। বাস সাইডে এসে দাঁড়ানোর পর আমি গেট খুলি, আমি চিৎকার করি যে কাকুকে বাঁচাও, কাকুকে বাঁচাও। দিয়ে কাকু ওরা একজন বাইক ঘুরিয়ে নিয়েছে, দিয়ে 3 জন নেমে এসেছে বাইক থেকে। 3 জন বাইক থেকে নামার পর কাকু এবার ওই দোকানটার ওই দিকে দৌড়ে যাচ্ছিল। নিহত তৃণমূল নেতার চালকের দাবি, প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি চিৎকার করেন। ততক্ষণে দৌড়তে শুরু করেছেন দুলাল। প্রাণ বাঁচাতে দৌড়ে ঢুকে যান তার কারখানার উল্টো দিকে টোটোর শোরুমে। আমি চিৎকার করি কেউ আসে না, দিয়ে আমি আবার গাড়ি স্টার্ট দিয়ে একটা টোটো আসছিল, আমি ওকে ধাক্কা মারি যাতে ওরা আমাকে ধরতে আসে। তবুও কেউ আসেনি। তখন আমি ওখান থেকে ওই যে বাইকে ওই জায়গাটাতে গাড়ি ফেলে আমি দৌড়াতে এই দোকান ঢুকি। ততক্ষণে ওরা বেরাচ্ছে। দুলাল সরকার গাড়ির ঠিক এইরকম পিছনের দিকে পজিশনে ছিলেন। তিনি গাড়ির এই এরকম একটি দরজা খোলেন, দরজা খুলে তিনি নামেন, এবং সেই সময় একটি বাইকে 4 জন সওয়ার ছিলেন। তারা একদমই কয়েক হাত দূরে দাঁড়িয়েছিলেন। তার মধ্যে একজন কিন্তু এই বাইকটি চালাচ্ছিলেন। 3 জনের মুখ কার্যত ঢাকা ছিল। সেই 3 জন তার উপরে প্রথমে গুলি চালানোর চেষ্টা করে, তার মধ্যে একজন সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তিনি রাস্তা পার করে তিনি কিন্তু ঢোকার চেষ্টা করেন। এই হচ্ছে সেই টোটোর যে শোরুমটি রয়েছে, এখানে তিনি এর ভেতরে ঢুকে যান। সেই সময় কয়েকজন কর্মী সেই শোরুমের ভেতরে ছিলেন, এবং সেই সময় বাইকে একজন ছিলেন, কিন্তু বাকি 3 জন হাতে তাদের ছিল আগ্নেয়াস্ত্র। সেই নিয়ে তারা কিন্তু সরাসরি তারা ভেতরে চলে যান, এবং সেখানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করা হয়। নিহত তৃণমূল নেতার গাড়ি চালকের দাবি, সেই সময় তিনি চিৎকার করে লোকজন ডাকলেও কেউ এগিয়ে আসেনি।
আমি ওখান থেকে ওদের দেখছি কাকু, আমিও দেখছি গেট লাগিয়ে এবার ছুটতে লাগে। এবার আমি এখান থেকে ওই পার থেকে চিৎকার করছি, তবু কেউ আসে না, তখন কাকু ভিতরে চলে যায়। ভিতরে যাওয়ার পরে আমি ওখান থেকে আবার গাড়িটা ফেলে অটোকে ধাক্কা মেরে গাড়িটা ফেলে আমি আবার দৌড়ে যাই। মালদা তৃণমূল নেতা দুলাল সরকার খুনে এখনো পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ, 2 জন এখনো অধরা। কাটিহারের তিনজন ভাড়াটে খুনি এখানে এসে রেকি করে খুন করছে। 5-10 হাজার টাকা কিছুদিন আগে এই আনন্দপুরের কাউন্সিলর সুশান্ত ঘোষের কাছে 1000 টাকার কথা শোনা যাচ্ছিল, সেসব নয়, 50 লক্ষ টাকায় খুনের বরাত দেয়া হয়েছিল। 50 লক্ষ। নাবদে অনির্বাণ, আর কত নিচে নামবে রাজনীতি? না, এর সঙ্গে একটা লাইন আমি জুড়বো যে শীর্ষ নেতা হওয়া সত্ত্বেও তিনি ছাড় পাচ্ছেন না। এই রাজ্যের পুলিশই তাকে ঘটনার 2-3 দিনের মাথায় কিন্তু গ্রেপ্তার করছে, এবং তার মাথার ওপর কার হাত আছে, বড় মাথা কে আছে, এই নিয়ে জল্পনা আমরা নিশ্চয়ই চালাতে পারি। যদি আদালত গ্রাহ্য কোনো রকম তথ্য প্রমাণ পুলিশ পায়, সেও যে ছাড় পাবে না তার কিছু ইন্ডিকেশন কিন্তু আমরা পাচ্ছি। কারণ নরেন্দ্রনাথ তিওয়ারি বলে যিনি গ্রেপ্তার হয়েছেন, তিনি কলকাতায়, আমি জানি না কতজন তার নাম শুনেছেন, কিন্তু মালদা জেলার নিরিখে তিনি যথেষ্ট প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দুজনেই অত্যন্ত প্রতিষ্ঠিত, তো বটেই। হ্যাঁ, জেলা পলিটিক্স নিয়ে যারা চর্চা করেন প্রত্যেকে নাম শুনেছেন। ঠিক সেইখানে নরেন্দ্রনাথ তিওয়ারির মতো নেতা, তিনি অপরাধ জগতের সঙ্গে যুক্ত হয়ে পড়ে এই ধরনের কাণ্ড ঘটিয়েছেন, তার আদালত গ্রাহ্য তথ্য প্রমাণ পুলিশ পেয়েছে বলেই তাকে গ্রেপ্তার করেছে। এখনো পর্যন্ত তো অন্তত এই মামলায় পুলিশকে কি সাধুবাদ দেবে? কি করে সাধুবাদ দিই সুমন? আমার মনে পড়ে যাচ্ছে এই মুহূর্তে সাধুবাদ দেওয়ার আগে সমরেশ চক্রবর্তীর নামটা। 3 সপ্তাহের ওপর কেটে গেল, তাকে পুলিশ ধরতে পারেনি এখনো। এত করিতকর্মা পুলিশ কিসের জন্য ধরতে পারেনি? কালকে অভিযোগকারী আদালতে হাইকোর্টে রিট পিটিশন করতে হয়েছে। ঠিক এক্স্যাক্টলি এই করিতকর্মা পুলিশ। আসলে যেটা নরেন্দ্রনাথ তিওয়ারিকে ধরা হয়েছে, আমি বলবো এটা আইওয়াশ। আসল কোনো বড় মাথা, আসল কোনো বড় চক্রীকে আটকানোর জন্য এই আইওয়াশটা তাদের করতেই হয়েছে। তিনি তো নিজে বলছেন আমি চক্রান্তের শিকার হয়েছি, যিনি ধৃত। আচ্ছা, কয়েকটা নির্দিষ্ট প্রশ্ন রয়েছে। প্রথম কথা হচ্ছে, চিন্তা করুন, আমি আজকে কিছু বলার আগেই দুলালবাবু তিনি প্রাণ হারালেন। সুশান্ত ঘোষের কপাল ভালো, যদি সুশান্ত ঘোষ দেখে থাকেন আমি তাকে বলবো আপনার কপাল ভালো, আপনি বেঁচে গেছেন, জোর বাঁচান বেঁচেছেন মশাই। আপনার রেট যদিও ধার্য করা হয়েছিল 15-20 হাজার না 10-15 হাজার জানি না, দুলালবাবুর 50 লক্ষ টাকা। কারণটা কি? তিনি কত টাকা, মানে তাকে সরালে কত টাকার ব্যবসা বাড়তে পারতো, যারা মেরেছে সেটা। আপনি বলছেন না যে এই বড় মাথা, যেটা নরেন্দ্রনাথ তিওয়ারিও বললেন, পার্থ চট্টোপাধ্যায়ের মুখেও কিন্তু এক কথা শুনেছিলাম, বড় মাথা রয়েছে, বড় চক্রী। সবাই খালি বড় কথা বলে কেন? বড়টা কত বড়, কত তলায়, 12, 13, 14 তলায় থাকে কি, এটা আমার জানতে ইচ্ছা করছে। আর পরিশেষে এইটুকু বলি, যারা এখন তৃণমূল করছেন তারা এখন রাজ্যের মানুষ আর ভয়ভীতিতে নেই, তৃণমূল রয়েছে তৃণমূলের কাছ থেকে ভয়ভীতিতে, কারণ মারছে তৃণমূল, মরছেও তৃণমূল। অনির্বাণ, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেদিন যে মিটিং থেকে এই সিকিউরিটি তোলার বিষয়ে সরাসরি তিরস্কার করেছিলেন। এটা আমি করছি না বা অন্য কেউ করছেন না, মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন। আর দ্বিতীয় কথা, এই বড় মাথা, দিদি এক সেকেন্ড, বড় মাথার যে অভিযোগ এখানে না তৃণমূলের কেউ তুলছেন, বিরোধী দল হিসেবে বিজেপি বহুবার সিবিআই ইডির যে মামলা হ্যান্ডেল করছে সেখানে তারা বড় মাথার কথা বলেছেন। পার্থ চট্টোপাধ্যায়ের যে উদাহরণ কেয়াদি দিলেন, সেই মামলা তো রাজ্য পুলিশ করছে না, সিবিআই করছে। তাহলে বড় মাথা যদি থাকে, সিবিআই কি আঙুল চুষছে? নরেন্দ্র মোদী যে বড় মাথাকে বাঁচাচ্ছে, আপনারা নিজেরা একের পর এক সুইসাইডাল গোল করছেন। কি করছে? কতদিন? 10 বছর। শুভেন্দু অধিকারী আপনারা চোর বলেছিলেন, শুভেন্দু অধিকারীকে আপনারা চোর বলেছিলেন। পুলিশ যেটা দাবি করছে যে এই দুজনের নাম বলছেন, নরেন্দ্রনাথ এবং স্বপন শর্মা, এরাই হচ্ছে মূল চক্রী। যদি 50 লাখ টাকা দেওয়া হয়েছিল এটা পুলিশ জানতে পারে, যদি এরা দুজন মূল চক্রী এটা জানতে পারে, তাহলে মোটিভটা কেন পুলিশ জানতে পারছে না? তার মানে এর পিছনে মূল চক্রে যে সে এখনো ধরা পড়েনি। আজকেও চৈতালি দেবী বলেছে আসল দোষীদের বের করতে হবে, অর্থাৎ এর আসল দোষী পেছনে আরো কেউ আছে। তারা হয়তো জানেন কিন্তু তারা বলছেন না। হয়তো যে দোষী সেও বলছেন যে দোষীকে বের করতে হবে, ওই কথা একদম পকেট মারির পর। হ্যাঁ 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 হ্যাঁ। তো এই যে দেখুন সিকিউরিটি তুলে নেওয়ার প্রশ্ন, মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের পুলিশ মন্ত্রীও, তিনি একটা সরকারি অনুষ্ঠান থেকে বলেছেন যে এসপির অপদার্থতার জন্য এটা ঘটেছে, তার সিকিউরিটি তুলে নেওয়া হয়েছিল। আচ্ছা, যদি পুলিশ মন্ত্রী এসপির অপদার্থকে দায়ী করেন, সেই এসপিকে নিয়োগ কে করেছিলেন?
এখনো কিন্তু সেই এসপি পদেই আছেন। আমি তো বলছি সেই এসপিকে পদে রেখেছেন কে? তো তাহলে এসপি যদি অপদার্থ হয় তাহলে পুলিশ মন্ত্রী কি তার থেকে অপদার্থ নন? তো পুলিশ মন্ত্রী এই পদে থেকে এসপিকে অপদার্থ বলেন কোন অধিকারে? তিনি পদত্যাগ করার পর বলতে পারেন। জানুয়ারির দ্বিতীয় দিন মালদায় খুন হন দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার। যে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলেরই আরেক দাপুটে নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে। আর দুলাল সরকার খুনের ঠিক আগের দিন অর্থাৎ 1 জানুয়ারি বছরের প্রথম দিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ভাঙড় উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূলের একদা তাজা নেতা আরাবুল ইসলামের সঙ্গে তৃণমূলের বর্তমানের ভাঙড়ের বেতাজ বাদশা শওকত মোল্লার দ্বন্দ্ব ঘিরে। আর ভাঙড়ের আধিপত্যের হ্রাস নিয়ে এই দুই নেতার লড়াই যে থামার নয় তার প্রমাণ ফের মিলল। ফের আরাবুল বনাম শওকত গোষ্ঠীর দ্বন্দ্বে তপ্ত হলো এলাকা। এবার পঞ্চায়েত সমিতির অফিসেই তুমুল বচসা, ধাক্কাধাক্কি। একে অপরের দিকে তেড়ে গেলেন তৃণমূলেরই নেতা কর্মীরা। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির অফিস। আরাবুল গোষ্ঠীর অভিযোগ, পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামকে উদ্দেশ্য করে কটূক্তি করেন শওকত মোল্লার ঘনিষ্ঠ খায়রুল ইসলাম। তারপরেই দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় তুমুল বচসা। রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পরে উত্তর কাশীপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। হঠাৎ করে বহিরাগত ভাঙড় 1 নম্বর ব্লক থেকে তারা এসে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব তিনি বসে আছেন, তারা কটূক্তি করছে এবং বাজে বাজে ভাষায় গালাগালি করছে। আমাদের ছেলেরা সেটা নিয়ে প্রতিবাদ করেছে, গালাগালি করবে না বারণ করা, এই নিয়ে তারা উত্তেজিত হয়ে এখানে একটা ঝামেলার পরিবেশ তৈরি করে বহিরাগতদের নিয়ে এসে এখানকার কিছু যারা কুখ্যাত ক্রিমিনাল তারা অশান্তি করার চেষ্টা করছে। আমরা প্রশাসনকে বলেছি। আরাবুল ইসলাম মহামান্য হাইকোর্টের নির্দেশে বোলাকে উঠছে। বোলাকে উঠার পর উনি অ্যান্টি সোশ্যাল, সমাজের অ্যান্টি সোশ্যাল নাম করা অ্যান্টি সোশ্যাল খুনি, ওনাদেরকে নিয়ে ওঠার পর আমরা আসছি, আমাদের ছেলেদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আরাবুল ইসলাম ভাঙড়ে যেদিন থেকে মহামান্য হাইকোর্টের নির্দেশে উনি এসছেন সেই দিন থেকে অশান্তি করার চেষ্টা করছে। ভাঙড়ে আইএসএফ কর্মী খুনের মামলায় গত বছর ফেব্রুয়ারি থেকে প্রায় 7 মাস জেলবন্দি ছিলেন আরাবুল ইসলাম। জেল থেকে ছাড়া পাওয়ার পরেই ফের নতুন করে প্রকট হয়ে ওঠে আরাবুল বনাম শওকতের দ্বন্দ্ব। আরাবুলের অনুপস্থিতিতে পঞ্চায়েত সমিতির অফিসে নেম প্লেট সরিয়ে তার ঘরই দখল হয়ে যায়। একদা তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা পঞ্চায়েত সমিতির সভাপতিকে খোলা আকাশের নিচে টেবিল চেয়ার পেতে কাজ করতে হয়। বর্তমানে সেই ঘরে বসেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ পঞ্চায়েত সমিতির সহসভানেত্রী সোনালী বাছার ও বন ও ভূমি কর্মাধ্যক্ষ খায়রুল ইসলাম। চলতি বছরের শুরুতে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনও আরাবুল বনাম শওকতের লড়াইয়ের রণক্ষেত্র হয়ে ওঠে ভাঙড়। দলের ঝান্ডা তোলা নিয়ে দুই শিবিরের গন্ডগোল গড়ায় মারপিট ভাঙচুর পর্যন্ত। একদা গড় ভাঙড়েই হামলার মুখে পড়েন আরাবুল ইসলাম। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তার গাড়ির উইন্ডস্ক্রিন, ভাঙচুর করা হয় তার অনুগামীর গাড়িতেও। হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লার বিরুদ্ধে। এবার দুপক্ষের সংঘাতে পঞ্চায়েত সমিতির অফিসে তুলকালাম কাণ্ড। মুখ্যমন্ত্রী তো কার্যত লাইসেন্স দিয়ে দিয়েছেন। ওই যে ইনফোসিসের প্রোগ্রামে যেদিন গেছিলেন সেদিন শওকতকে পাবলিকলি শিল্পপতিদের সামনে বলেছিলেন যাতে অশান্তি না হয় সেটা দেখার দায়িত্ব শওকতের। শওকত শান্তি রক্ষা করবে, শান্তি রক্ষা করতে গেলে শওকতের বাহিনী আরাবুলকে পেটাবে, না হলে আরাবুলের বাহিনী শওকতকে পেটাবে। এটাই তো তৃণমূল। মালদায় দিনে দুপুরে কার্যত পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে জেলা তৃণমূলের সহ সভাপতি ও কাউন্সিলর দুলাল সরকারকে। টাকার ভাগাভাগি নিয়ে তৃণমূলের মধ্যে লড়াইয়ের জেরেই কি খুন? এই প্রশ্নের আবহেই এবার দুই বর্ধমান জেলার 3 তৃণমূল নেতাকে সশস্ত্র পুলিশের নিরাপত্তা দেওয়া হলো। তারা হলেন আসানসোল পুরসভার 78 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তৃণমূলের রাজ্য কমিটির সদস্য অশোক রুদ্র, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি ও তৃণমূল নেতা বিষ্ণুদেব নুনিয়া এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য তথা আউশগ্রাম 2 নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি রামকৃষ্ণ ঘোষ। 2022 নভেম্বরে বালি বোঝাই লরির ধাক্কায় 2 তৃণমূল কর্মীর মৃত্যুর পর পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন অশোক রুদ্র। তখন তিনি দাবি করেছিলেন বালি চুরি নিয়ে সরব হওয়ায় তার নিরাপত্তারক্ষীও তুলে নেওয়া হয়েছে। সেই অশোক রুদ্রকে ফের পুলিশের নিরাপত্তা দেওয়া হলো। কেনই বা আমার উঠেছিল আর কেনই বা আমাকে আবার দেওয়া হলো
এটা প্রশাসন বলতে পারবেন। পরিবার এবং ঘনিষ্ঠ জনেরা বলে যে একটু সাবধানে থেকো, তারা চিন্তায় থাকতে না তুমি। সশস্ত্র পুলিশের নিরাপত্তা দেওয়া হয়েছে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহসভাধিপতি ও তৃণমূল নেতা বিষ্ণুদেব নুনিয়া এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষকেও। আউশগ্রাম 2 নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি রামকৃষ্ণ ঘোষ। বিভিন্ন সময় তার সঙ্গে আউশগ্রাম 2 নম্বর ব্লকের তৃণমূলের বর্তমান সভাপতির দ্বন্দ্বের অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে রামকৃষ্ণ ঘোষকে সশস্ত্র পুলিশের নিরাপত্তা দেওয়া হলো। রাজনৈতিক মতাদর্শের মতবিরোধ হওয়াতে কোথাও কর্মীরা কোথাও বিক্ষোভ আচরণ করেছেন, সে জায়গায় দলের হস্তক্ষেপে আবার তারা এই জায়গায় এসেছেন। কিন্তু প্রশ্ন হলো, পশ্চিম ও পূর্ব বর্ধমানের এই নেতাদের হঠাৎ করে সশস্ত্র নিরাপত্তা রক্ষী দেওয়ার প্রয়োজনীয়তা কেন পড়লো? কাদের থেকে তাদের প্রাণ সংশয়? কি কারণে প্রাণ সংশয়? এই পশ্চিমবঙ্গ সরকার তা জানে যে যত নেতারা আছে তারা টোটালটাই দুর্নীতিগ্রস্ত, তারা সমাজবিদের সঙ্গে যুক্ত, লুটেদের সঙ্গে যুক্ত, কারমানির সঙ্গে যুক্ত, কেউ লোহা, কেউ বালি, কেউ গরু, কেউ নিজেদের গোষ্ঠী অন্ধ শিকার। একের পর নেতারা আমাদের হত্যা হচ্ছে, গুলি করছে, খুন করে দিচ্ছে, তাই তারা এখন দেহরক্ষীর চেষ্টা করছে। থানাগুলোতে কার্যত প্রায় লোক নেই, আর প্রতিদিন নতুন নতুন করে মুখ্যমন্ত্রীর নির্দেশে কাউকে 1 ডজন, কাউকে 2 ডজন নিরাপত্তা রক্ষী দিতে হচ্ছে। আর তৃণমূলের নেতারা XY এর সঙ্গে লড়াই করছে, দুজনেই দুজনকে খুন করবে বলে ভয় পাচ্ছে এবং তৃণমূল দল তাতে কোনো ব্যবস্থা নিতে পারছে না। আরে মুখ্যমন্ত্রী রাজ্যের সামলাবেন পরে, আগে তৃণমূল দলটাকে সামলান। প্রত্যেকের বিরুদ্ধে খুনের জন্য ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল নেতাদের নিরাপত্তা নিয়ে চাপানুতরের আবহেই সীমান্তে টানাপোড়েন চলছে। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজেপির সঙ্গে দফায় দফায় ফ্ল্যাগ মিটিংয়েও কিছুতেই বন্ধ হচ্ছে না উস্কানি। মালদার বৈষ্ণবনগরে ভারতীয় ভূখণ্ডে কাঁটাতার লাগাচ্ছে বিএসএফ, আর তাতেও আপত্তি বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশের সীমান্তের নাগরিকদের। আর এই পরিস্থিতিতে অবশেষে সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ বন্ধ করে দিতে বাধ্য হলো বিএসএফ। কবে কাজ শুরু হবে তাও স্পষ্ট করেনি ভারতীয় সীমা সুরক্ষা বাহিনী। মঙ্গলবারের পর বুধবারও ফের উত্তেজনা ছড়ায় বৈষ্ণবনগর সীমান্তে। রীতিমতো আগ্নেয়াস্ত্র হাতে ট্রেঞ্চ কেটে সেখানে মোতায়েন থাকতে দেখা যায় বিজেপির জওয়ানদের। তার জেরে মালদার বৈষ্ণবনগরে ভারত বাংলাদেশ সীমান্তে আপাতত ফেন্সিং দেওয়ার কাজ বন্ধ করে দিতে হলো বিএসএফকে। কবে কাজ শুরু হবে তাও স্পষ্ট করেনি বিএসএফ। সিং দেওয়াকে কেন্দ্র করে সোমবারের পরে মঙ্গলবার যে সংঘাতের পরিবেশ তৈরি হয়েছিল, বুধবার সকাল থেকে কিন্তু সেইখান থেকে জট অনেকটা কাটার একটা লক্ষণ দেখা যাচ্ছিল। বুধবার সকাল থেকেই এই যে সুখদেবপুর যেখানে আমরা রয়েছি বা সুখদেবপুর গ্রামে যেখানে রয়েছি, সেখানে ফেন্সিং দেওয়ার কাজ কিন্তু বিএসএফ এর করা নজরদারিতে তা করা হচ্ছিল। প্রায় 172 কিলোমিটার অংশ জুড়ে এই ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে মালদা জেলার, যার মধ্যে এই মুহূর্তে সব থেকে বিতর্কিত কিন্তু এই সুখদেবপুর গ্রামে যে বৈষ্ণবনগর যে জেলার মধ্যে পড়ছে, তার যে এই 1 কিলোমিটার অংশ রয়েছে সেখানে ফেন্সিং দেওয়ার কাজকে কেন্দ্র করে একটা গন্ডগোল চলছিল কিন্তু বিজেপির সাথে। গতকাল সকাল থেকে এই ফেন্সিং দেওয়ার কাজ চলছিল, সংঘাত হয়তো হয়নি, কিন্তু বিজেপির কড়া নিষেধের পরেও এখানে এই কাজ চালানো হচ্ছিল। পরবর্তীকালে কিন্তু সেই কাজ বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যেই বিস্ফোরক দাবি করেছেন বৈষ্ণবনগরের 2 বাসিন্দা। বুধবার এরা বিএসএফ এর সঙ্গে কাঁটাতার লাগানোর কাজ করতে গিয়েছিলেন। বাংলাদেশের বিডিআর এসে বলছে কি এখন কাজ বন্ধ থাকবে, তারপর নাহলে আমরা গুলি করতে বাধ্য হব। এটা বলছে ইন্ডিয়া লোককে বলছে, ধমক দিচ্ছে। এটা গতকালকে এসে গুলি মারবো এই হুমকি দিয়েছিল বিজেপির তরফে। হ্যাঁ হ্যাঁ, হুমকি দিয়েছিল। তখন তো বিএসএফ এর তো নিরাপত্তা ছিল, ওরা কিছু বলেনি? না, ওরা কিছু বলেনি। তখন সাহেব এসে আবার মিটিং হয়েছিল, মিটিংয়ে বাংলাদেশের বিডিআর অনেক এসেছিল, মোটামুটি 2.5 থেকে 300টা। তার মধ্যে ওর পাবলিক অনেক, মোটামুটি 2,5-3 হাজার পাবলিক ছিল। মানে ওই ওখানকার শিবগঞ্জ গ্রামের? হ্যাঁ, মানে 3 দিকে অনেক অনেক পাবলিক, মানে ধরেন কি 2-3 হাজার পাবলিক। আপনারা তো ওখানে কালকে কাজ করতে গিয়েছিলেন, শোনা যাচ্ছে ওখানে কি বাংকার করা হয়েছে, আপনারা দেখলেন? হ্যাঁ, বাংকার করা হয়েছে, মানে বর্ডারের সীমানায় একদম। এখানে কি আপনার বিজেপির যারা সেনা তারা বসে আছে? হ্যাঁ, সেনা বসে আছে। আগে তো ওই বাংকার ছিল না, এই বাংকার কি নতুন হয়েছে? হ্যাঁ, নতুন বাংকার হয়েছে এগুলো। কটা বাংকার আপনি দেখলেন? 10-15টা চাইতে বেশি আছে বাংকার। এক একটা বাংকারে কতজন মিলে সেনা রয়েছে? করে থাকছে, হাতে রাইফেল? হ্যাঁ, রাইফেল একবারে বন্দুক চালু করে থাকছে একদম, মানে তাক করে। হ্যাঁ, রেডি আছে একদম। আধা ঘন্টা পর আমরা যখন কাজ বন্ধ করে দিল, যখন রাইফেল টাইফেল দেখাই, তারপরে আমরা ওখান থেকে নিচে নেমে গেছি। মানে আপনাদের দিকে তাক করেছিল, বলছিল কি বলছিল? এই হট না তো গুলি করে দেবো। এপারে বৈষ্ণবনগরের সুখদেবপুর গ্রাম,
ওপারে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকা। তথ্য বলছে মালদা জেলার বাংলাদেশ সীমান্ত 172 কিলোমিটার, স্থলভাগে 18 কিলোমিটারে নেই কোনো কাঁটাতার। বৈষ্ণবনগরের সুখদেবপুর গ্রাম লাগোয়া প্রায় 1 কিলোমিটার সীমান্ত এলাকা অসুরক্ষিত, সেখানেই কাঁটাতার লাগানোর কাজ করছে বর্ডার রোড অর্গানাইজেশন। আর এতেই আপত্তি বাংলাদেশের। মঙ্গলবার কাঁটাতার বসানোর কাজে বাধা দেয় বিজিবি, জানিয়ে নজিরবিহীন সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। বিজিবির তরফে আজব দাবি করা হয়েছে এখানে কাঁটাতার দেওয়া যাবে না। ইন্ডিয়ার ভিতরে 100 গজ ভিতরে তারা কাঁটাতার করার জন্য পূর্ব প্রস্তুতি কিছু কাজ শুরু করেছিল এবং আমরা বাধা দিয়েছি। বিজেপির সঙ্গে কাঁটাতার লাগানোয় বাধা দেয় বাংলাদেশের নাগরিকরাও। নতুন করে মাটি তুলে আবার নতুন করে তারা আমাদের বাংলাদেশের সাইডে তারা নতুন করে কাঁটাতার নির্মাণ করছে। পাল্টা বিজেপির সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে বিএসএফও বুঝিয়ে দেয় ভারতীয় ভূখণ্ডেই কাঁটাতার দেওয়ার কাজ চলছে। এরপর বুধবার সকালে ফের কাজ শুরু হয়, কিন্তু ফের বিজেপি কাঁটাতার লাগানোর কাজে বাধা দেয়। সেখানে হাজির হয় বাংলাদেশের নাগরিকরাও। এটা আমাদের বিজিবি বাধা প্রদান করেছে, এই নিয়ে একটা উত্তেজনা। এদিকে সীমান্তের এপারে বৈষ্ণবনগরের বাসিন্দারাও জমায়েত করেন। রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বিএসএফ এবং বিজিবির তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বৃহস্পতিবার সকাল থেকে কাঁটাতার লাগানোর কাজ বন্ধ রয়েছে। কিন্তু সীমান্তে কাঁটাতার লাগানো হলে বাংলাদেশের আপত্তি কিসের? আমরা এটাই আশা করি কি আমরা ক্লোজেস্ট নেবার, এর ধরনের যদি কিছু উকসানি না হলেই ভালো। চোরা কারবার হচ্ছে, ওই জন্যই তো এটা তার কাটা দেওয়া খুব প্রয়োজন। এই পথে কি অনুপ্রবেশের ঘটনা ঘটতো আগে? হ্যাঁ, এর আগে ঘটেছিল, অনেক ঘটেছিল। মানে মানুষ আসতো? হ্যাঁ, মানুষ আসতো। আগে আরো গ্রুপ পাচার হতো, আরো প্রবেশের চেষ্টা করছে। আচ্ছা, কাজে বাধা দিয়েছে যে সকাল থেকে ওই 11টা থেকে কাজ বন্ধ হয়। সকালে দিয়ে কাজ করতে গেছিল, দিয়ে বন্ধ হয়ে গেছে। এই আবহেই এদিন বৈষ্ণবনগরে বিএসএফ বিজিবির ফ্ল্যাগ মিটিং হয়নি। সোম ও মঙ্গলবার দিনকে ফেন্সিং দেওয়াকে কেন্দ্র করে বিএসএফ এবং বিজেপির মধ্যে যে সংঘাত ছবি সামনে আসে, সেইখান থেকে দাঁড়িয়ে গতকাল অর্থাৎ বুধবার সকাল থেকে কিন্তু দেখা গিয়েছিল যে বিএসএফ এর কড়া নিরাপত্তাতে ফেন্সিং তৈরি কাজ চলছিল সুখদেবপুর গ্রাম লাগোয়া যে সীমান্ত রয়েছে সেখানে। কিন্তু সেইখানে সন্ধ্যার পর থেকে ফের বিজেপির আপত্তিতে গোটা ফেন্সিং দেওয়ার যে পর্ব তা কিন্তু কার্যত থমকে যায় এবং একাধিক ফ্ল্যাগ অফ মিটিংয়ের পরেও কোনো সমাধান সূত্র বেরোয়নি। সীমান্তে বাংলাদেশের উস্কানির আবহেই বৃহস্পতিবার উত্তর 24 পরগনার বনগাঁর পেট্রাপোল বেনাপোল সীমান্তে বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে বিএসএফ। আইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে ফ্ল্যাগ মিটিং হয়। বৈঠকে সীমান্তে সমন্বয় ও শান্তি বজায় রাখার পাশাপাশি দুই নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর আলোচনা হয়েছে। সূত্রের দাবি কাঁটাতার দেওয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে, তবে বিএসএফ এর তরফে কি রুটিন বৈঠক বলা হয়েছে। There is no problem anywhere. We are guarding our borders perfectly well. There is no problem anywhere. সরকারে আছেন এখন যারা চালাচ্ছেন দেশটা, তাদের হয়তো কিছু ইনস্টিগেশন থাকলেও থাকতে পারে। তা নাহলে তো মানে সোলজাররা যারা আছেন বর্ডার সেক্টরে থাকেন তারা সরকারের নিয়ন্ত্রিত, সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। আমরা তো আমাদের জমিতে বেড়া দিচ্ছি, আমরা তো বাংলাদেশের জমিতে বেড়া দিতে যাচ্ছি না। সেখানে বাধা দেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ আছে বলে আমি মনে করি না। সীমান্তের উত্তেজনা যেভাবে বাড়ানো হচ্ছে এটা খুব খারাপ হচ্ছে এবং আমাদের উপমহাদেশকেই কলুষিত করছে এবং এটা একটা দেশের উত্তেজনা আর একটা দেশকে উত্তেজনা বাড়াতে সাহায্য করছে। বাংলাদেশের উত্তেজনা আমাদের ভারতবর্ষকেও উত্তেজিত করতে সাহায্য করছে। এটা কোনোভাবেই সমীচীন নয়, কোনোভাবেই কাম্য নয়। ভারত সরকারকে যথাযথ গুরুত্ব দিয়ে দেখা উচিত। দুটি দেশের মধ্যে বিষয়, প্রশাসনিক স্তরে তারা এটাকে ঠিক করে নেবে। তবে স্থানীয় মানুষ কোনো অবস্থাতেই বাংলাদেশের এ ধরনের কোনো আচরণকে মেনে নেবে না। মানুষ বিএসএফের সঙ্গে আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের শাসক দল, তাদের নেতারা, তারা বিএসএফের বিরুদ্ধাচারণ করছে। একদিকে যখন সীমান্তে বাংলাদেশের উস্কানি, তখন ভুয়ো নথি দিয়ে আসল পাসপোর্ট তৈরির চক্রের যত গভীরে যাচ্ছে পুলিশ, ততই যেন মণিমাণিক্য উঠে আসছে। অনেকে বলছেন যে অনেকগুলো দোকান বন্ধ হয়ে যাবে। ড্রাগ পাচার, অস্ত্র পাচার, গরু পাচার, জঙ্গি যাতায়াত, এমনকি হিউম্যান ট্রাফিকিং মানে মানুষ পাচার। ঠিক এইখান থেকে অধ্যাপক চক্রবর্তী, আপত্তির মূল কারণ কি এটা? নয়তো এই তো একটা স্বাভাবিক রুটিন বিষয়, এখানে এই ঝঞ্ঝাট ঝামেলা হবে কেন? দেখুন, বাংলাদেশ যেটা চাইছে ভারতকে একটা লম্বা যুদ্ধের মধ্যে নিয়ে আসা, ভারত যুদ্ধে ঢুকে পড়ুক, এটাই ওরা চাইছে। নানানভাবে ভারতকে উত্ত্যক্ত করছে।
যুদ্ধের মহড়া আমরা দেখলাম, তার কি মানে ভারতের কাছে আমি জানি না। হ্যাঁ, পরিষ্কার উত্ত্যক্ত করো, তুমি যুদ্ধ শুরু করে দাও। এরপরেই দেখা গেল যে ওরা আজকের শুধু একটা জায়গায় হলে আমি বুঝতাম যে কোনো একটা লোকাল ডিসপিউট রয়ে গেছে, বেশ কয়েকটা জায়গায় বর্ডারে আজকে দেখা যাচ্ছে যে ঝামেলা হয়েছে, অর্থাৎ ওদের যে বাংলাদেশ রাইফেলস, যেটা বর্ডার গার্ড নাম দিয়েছে, তাদের পরিষ্কার ডিরেকশনস আছে, তুমি ভারতের সঙ্গে যে কোনো কারণে এক অছিলায় একটা ঝগড়ার পরিবেশ তৈরি করো, যাতে করে ভারত গুলি চালায়, যুদ্ধ শুরু হয়। তাহলে হবে কি, এই যুদ্ধ যদি একবার শুরু হয় বা যদি এই জায়গায় যদি কোনো ঝামেলা শুরু হতে থাকে, মানে সীমান্ত এলাকা ভিত্তিক, তাহলে এটা অনেক দিন ধরেই চলবে। বাংলাদেশে এখন মৌলবাদদের, ওনার সাথে মিলিয়ে আমি কথাটা বলছি যে মৌলবাদদের বাড়বাড়ন্ত এবং পলিটিক্যাল পরিসরটা কমছে। আপনি যদি একটু নজর করেন, একদিকে বিএনপি নির্বাচন চাইছে, আবার জামাত নির্বাচন চাইছে। আপনি যদি নজর করেন, বিএনপি কিন্তু প্রথম যেমন আপনাকেও অ্যাটাক করছিল, এই করছিল, এখন বিএনপি এদের অ্যাটাক করছে একদম, রাইট? আচ্ছা, এইবার হচ্ছে এই কিছু অর্বাচীন ছাত্র আছে, তারা নিজেদের অ্যাটাক করছিল, এখন তারা ক্ষমা চেয়ে বেড়াচ্ছে, এবং লোকে একটা ধারণা করেছে যে শেখ হাসিনা ফিরে আসলে কি হবে। এবার আর মূল্যবৃদ্ধি, এই সব কিছুর থেকে নজর হটাতে একমাত্র উপায় হচ্ছে যদি একটা যুদ্ধজিগির তোলা যায়। কারণ এই যে বিএসএফ এর লোকগুলো, দেখুন বিএসএফ এর সাথে বিজিবির মিটিংস, ফ্ল্যাগ মিটিং, জয়েন্ট পেট্রোলিং, সেক্টর লেভেল মিটিং সব হয় এবং এই ঘটনাগুলো হয়। কিন্তু এই যে একটা যে মানে দেখুন, আপনি যদি ইউটিউবে দেখেন না এই বিএসএফ এর ইনসিডেন্টে, লোকেরা পুরো কমেন্টস দেখুন, বাংলাদেশের যে ইউটিউব ভিডিওসগুলো, তারা কি আনন্দ করছে। তারপরে আবার ওই ভদ্রলোক মেজর ডালিম আবার একটা বিশাল ইউটিউব ভিডিও দিয়েছে, সরাসরি ভারত বিদ্বেষ, আবার হ্যাঁ, এবং 71 সেই রাজাকারদের সেন্টিমেন্ট। এইখানে একটা কথা বলবো, কিন্তু সেটা একটা খুব ইন্টারেস্টিং। পাকিস্তান এসেছিল সাহায্য করতে, হঠাৎ কি হলো জানি না, কে কোথায় কলকাঠি নাড়লো, আফগানিস্তান পাকিস্তানে এমন যুদ্ধ লেগে গেল, এখন ওদের 3-4 জায়গায় ফেসে গেছে ওরা। একটা হচ্ছে ওয়াখান করিডর, একটা হচ্ছে ডুরান্ড লাইন, এদিকে ইরান হয়তো এবার শুরু করবে, কেউ কলকাঠি নেড়েছে, ভালো হচ্ছে, তাহলে খুবই ভালো। কোকড়াঝড়ে জঙ্গি শিবির চলছে আসামের ভেতরে ঢুকে গিয়ে, মানে ভারতবর্ষের সীমান্ত পার করে গিয়ে, সেটা অদ্ভুত। মানে আমার কাছে উত্তর নেই। দেখো, এত যে আমরা কথা বলি, এখানে ব্রিগেডিয়ার দাস ছিলেন, আমরা বললাম বিশ্বনাথ দাস আছেন, বারবার বলো, তুমি প্রশ্ন করো যে এই যে নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, ব্যাপার সমস্যা সবার, আমাদের সর্বত্র ভারতবর্ষের, আমার যেমন তোমার যেমন, সবার ক্ষেত্রে সমান। কিন্তু দেখো, এত কিছু করার পরও ভারত সরকারের যখন স্বরাষ্ট্র সচিব ওদেশে যায়, ওদেশে যাওয়ার পর বিক্রম মিস্ত্রি গিয়ে বলে আমাদের সঙ্গে যে সম্পর্ক ছিল আগে, এখনও সেটাই বজায় থাকবে, সম্পর্ক খারাপ হওয়ার কোনো অবকাশ নেই। তো আজকে যদি সেই যে উক্তি ভারত সরকারের, সেটা কি কোনো প্রেরণা যোগায় না বাংলাদেশকে সেটা কি প্রভোগ করে না যে আজকে ভারত সরকারের সেই জায়গায় নির্লিপ্ত, এবং এত কিছু হওয়ার পরে, এত সংখ্যালঘু অত্যাচার হওয়ার পরে ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব বাংলাদেশে গিয়ে, হাইকমিশনে টাকা হয়নি, উনি নিজে বাংলাদেশে গেছেন, গিয়ে বলে এসেছেন আমাদের যে সম্পর্ক ছিল যেরাম ছিল সেরামই থাকবে। এর উত্তর আমি জানি না সুমন, কেন এই উত্তর ভারত সরকার। কিন্তু তোমার প্রথম পার্টে তুমি অনুপ্রবেশের কথা বললে, এখন তৃণমূল বলে যে বিএসএফ এর দায়, কিন্তু 2014 সালে মুখ্যমন্ত্রী যখন এই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কথা বলে, তখন তো পুলিশ উদ্যোগী হয়েছিল, অর্থাৎ দায় রাজ্যেরও আছে, বিএসএফ এর তো মূল দায়। আমি অস্বীকার করছি না। মূল কথা কি জানো, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দাগিয়ে দেওয়া হচ্ছে, মানে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশ লাঠিসোঁটা নিয়ে অরক্ষিত জায়গায় বর্ডার সিকিউরিটিকে বাদ দিয়ে সীমান্ত বাধা দেবে, ব্যাপারটা সেরকমই। অনুপ্রবেশ হচ্ছে, আজকে দাঁড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে একটা কথা বলা হয়েছে, ওবিসি মামলা জাজমেন্টটা পড়েছিল তোমরা, জাজমেন্টে প্যারাগ্রাফ নাম্বার 270-তে হাইকোর্ট কি বলছে, আমি একটু পড়ছি, একটু টাইম লাগবে আমার। হ্যাঁ, লেখা আছে, দ্য আনইউজুয়ালি হাই নাম্বার অফ অ্যাপ্লিকেশন রিসিভড ফ্রম দ্য সেট পিরিয়ড, দ্য স্পিড, প্রসেস, ম্যানার, প্রসিডিউর অফ রেকমেন্ডেশন অ্যান্ড দ্য মেকানিক্যাল ইনক্লুশন অফ দ্য সেট classes comprising 99% of Muslim leave serious doubt as regard to their bona fide. Next line is important. They seem to bear an uncanny and illegal nexus with the political announcement by the Chief Minister of the state before impending state election for the year 2021. মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর আনক্যানি একটা পলিটিক্যাল গোল ছিল তার পিছনে। এবার কেন বলছি আমি এটা, এই অনুপ্রবেশ যেগুলো ঘটছে, অনুপ্রবেশ করার পর বিএসএফ ধরার পর হ্যান্ড ওভার করছে পুলিশের কাছে, রাইট? কোর্টে তদন্ত চলছে, কোর্টে হিয়ারিং চলছে, হিয়ারিং চলার পর প্রেসিডেন্ট ইমিডিয়েট কী করা যায় জানো সুমন্ত? অ্যাজ পার ল তাদেরকে ডিপোর্ট করে দেওয়া যায়, করা হচ্ছে না। কি করা হচ্ছে? তাদের কার্ড তৈরি হয়ে যাচ্ছে, আমি একটা এক্সাম্পল বললাম, গরম গরম কার্ড হচ্ছে, কার্ড তৈরি হয়ে যাচ্ছে, তারা ওই কাগজগুলো দেখিয়ে বেল পেয়ে যাচ্ছে, বাইরে চলে আসছে। যাদেরকে ধরা হচ্ছে তারা কোনো ঘুরপথে আমাদের নাগরিক হয়ে গিয়ে কাগজপত্র নিয়ে পেয়ে যাচ্ছে, পাসপোর্টটাও পেয়ে যাচ্ছে। একতলা বাড়ি 1 বছরের মধ্যে হয়ে গেছে 4 তলা অট্টালিকা।
বারাসাত নবপল্লীতে এই ঝাঁ চকচকে বিশাল বাড়ির মালিক সমীর দাস। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে জাল নথি তৈরির অভিযোগে যাকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ। আমরা এই মুহূর্তে রয়েছি বারাসাতের নবপল্লীতে সমীর দাসের বাড়ির সামনে। প্রতিবেশীদের বক্তব্য, একতলা বাড়ি থেকে রাতারাতি প্রাসাদ বানিয়ে ফেলেছেন সমীর দাস। ধৃত সমীরের প্রতিবেশীদের দাবি, মুদির দোকান ছিল সমীর দাসের, পাশাপাশি বারাসাত আদালতে মোহরির কাজ করতেন তিনি। ধৃতের এক ছেলে পুলিশে কাজ করেন বলে প্রতিবেশীদের দাবি। জানি উনি কোর্টে কাজ করতেন, এইটুকু জানি, কোর্টে মোহরি কাজ টাজ করেন, এইটুকু জানি। হ্যাঁ, আরো একটা দোকান ছিল, ওরা মুদিখানার দোকান। একটা ছেলে পুলিশে চাকরি করে। আগে ছিল একতলা ছিল, দুতলা করেছে। হচ্ছে কি করে বাড়িটা ইয়ে করেছে সেটা বলতে পারবো না। প্রশ্ন উঠেছে, জাল নথি বানিয়ে কি এই উত্থান? পাসপোর্ট জালিয়াতি তদন্তে নেমে এবার পুলিশের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, বারাসাত আদালতে যাতায়াতের সুবাদে মোহরির পরিচয়কে কাজে লাগান ধৃত সমীর দাস। জাল নথি তৈরি করে দেওয়ার জন্য তার কাছে বাংলাদেশ থেকে ফোন আসতো। সবাইকে কম পয়সায় জাল নথি বানিয়ে দেওয়ার আশ্বাস দিতেন সমীর। কিন্তু কিভাবে চলতো জাল নথি তৈরির কারবার? পুলিশ সূত্রে দাবি, জনপ্রতিনিধিদের কাছ থেকে শংসাপত্র জোগাড় করায় ধরা পড়ে যাওয়ার ভয় ছিল। তাই মোহরির পরিচয়ে আদালতে হলফনামা জমা দিয়ে সমীর সহজেই বানিয়ে ফেলতেন জাল নথি। বাংলাদেশের নাগরিকদের ঠিকানা হিসেবে কখনো ভুয়ো ঠিকানা ব্যবহার করা হতো, আবার কখনো এদেশে আত্মীয়দের ঠিকানায় বাংলাদেশের নাগরিকদের জন্য জাল পরিচয়পত্র বানিয়ে দিতেন সমীর। আদালতে তিনি মোহরির কাজ করতেন, কিন্তু তার কোনো লাইসেন্স ছিল না। আর যেহেতু আদালতে যাতায়াত ছিল, সেই কারণে হলফনামার মাধ্যমে বাংলাদেশের যে সমস্ত নাগরিক তাদের এদেশে থাকা আত্মীয়দের ঠিকানায় তাদের পরিচয়পত্র তৈরি করে দিতেন সমীর দাস, এবং তার নেটওয়ার্ক গোটা রাজ্য জুড়ে বিস্তৃত, এমনকি কলকাতায় তার সহযোগীরা রয়েছে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে বারাসাত থেকে সমীরের সহযোগী আরো দুজনকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ। ধৃত চন্দন চক্রবর্তী মধ্যমগ্রাম পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কোড়া নবারুণ পল্লীর বাসিন্দা। ধৃতের মায়ের দাবি, ছেলে ব্যাংক ঋণ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন। কোথায় কাজ করলে? ব্যাংকের লোনে? কোন ব্যাংকে? প্রাইভেট ব্যাংক। আচ্ছা, এই করেন লোনে? লোন কি দেওয়ার ব্যবস্থা করেন? লোন যে লোন নেবে যদি আসে লোন করে দেয়। কালকে কখন পুলিশ এসেছিল? ওই 11:30 12টা রাত্রিবেলা। হ্যাঁ। অন্য কাউকে নিয়ে এসেছিল? ওরা এই 10-12 জন, আমরা তো চিনি না, জানি না। সমীর দাস বলে কাউকে চিনতো আপনার ছেলে? বারাসাতে বাড়ি? সেটা তো বলতে পারবো না। অপর ধৃত কৌশিক মণ্ডল বসিরহাটের হিঙ্গলগঞ্জের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, এরপর বারাসাত পুরসভার 29 নম্বর ওয়ার্ডের চৈতন্যনগরে চলে আসেন কৌশিক। বারাসাতের শীতলাতলা রোড চাঁদুর মোড়ে তার দোকান। স্থানীয়দের দাবি, গত 3 বছর ধরে এই দোকানেই পরিচয়পত্র বানিয়ে দেওয়ার কাজ চলত রমরমিয়ে। কৌশিক মণ্ডলের এই দোকানেই থেকে আধার কার্ড তৈরি করা হতো এবং সমস্ত নথি তৈরি করা হতো, এবং বছর 3 ধরে এই ধরনের কাজ কারবার চলতো এই দোকানে। এলাকার বাসিন্দাদের কোনো সন্দেহ হয়নি, তবে বাইরে থেকে লোকজন আসতো, তারা অভিযোগ করছেন। বেশ কিছু লোক এখানে এসছে, কেউ টোটো করে, কেউ ভ্যানে করে, কেউ 4 চাকা গাড়ি নিয়ে, বিভিন্ন লোক এখানে। কিছু লোক ঢুকছে আর কিছু লোক বাইরে এদিক ওদিক ঘুষুর ঘুষুর করছিল। আমাদের একটা সন্দেহ হওয়াতে ওকে জিজ্ঞাসা করা হয়েছিল। ও বললো এই আধার লিঙ্ক করানোর জন্য এসছে। প্যান কার্ড করতো এখান থেকে, তারপরে ফাজনা যাবতীয় কাজ করতো, তার মধ্যে আধার কার্ড আর প্যান কার্ডটা এগুলো বের করতো। জাল নথি তৈরির অভিযোগ অস্বীকার করেছে ধৃত কৌশিক মণ্ডলের পরিবার। ছেলে দোকান কতদিন ধরে করেছে? এই 3-4 বছর। কিসের দোকান? অনলাইনে কাজ করে। কি কাজ করে? অনলাইনে যাবতীয় যেসব কাজ হয় সেই সব কাজ করে। আমি তো অত খোঁজ খবর না, অনলাইনে কাজ করে এইটুকু জানতাম। সমীর দাসকে চেনেন? না, সমীর দাস কাজ দিত কে? আমি জানি, অনলাইনে কাজ করে এইটুকু জানতাম। প্রশ্ন উঠছে, রীতিমতো দোকান খুলে জাল নথি তৈরির কারবার রমরমিয়ে চললেও কেন টের পায়নি প্রশাসন? এই নিয়ে বারাসাত পুরসভার অন্দরেই ভিন্ন মত। এখন তো দেখা যাচ্ছে যে এইসব দোকানগুলোতে মানে আগামী দিন এদের ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে হোক, যা হোক, একটা এমন কিছু করার দরকার আছে পৌরসভাগতভাবে, যাতে মানে হঠাৎ করে কেউ এই ধরনের দোকান যাতে না খুলতে পারে। কারণ অনেক মানুষ সর্বশান্ত হচ্ছে, বিভিন্ন রকম ভাবে জাল আধার কার্ড তৈরি করে, পাসপোর্ট তৈরি করে তারা বিভিন্ন রকম নাশকতামূলক কাজের সাথে যুক্ত। সব জায়গাতেই খোঁজ খবর চলবে, তবে যারা রেপুটেড দোকানদার যেসব জায়গা আছে বারাসাত শহরে, সেসব জায়গায় হয় বলে মনে হয় না। কিন্তু কেউ যদি নিভৃতে কাজ করে তো খুঁজে বার করাও খুব কঠিন বিষয় হয়ে যাচ্ছে। লোভ লালসা থেকে মানুষের এইসব প্রবৃত্তি হচ্ছে। চরম শাস্তি পাক, যাতে একটা নিদর্শন হয়, অন্য মানুষ
ভয়ে অন্তত এই পথে পা বাড়াবেন না, এটা বিশ্বাস করি। জাল নথি দিয়ে তৈরি হচ্ছে ভারতীয় পরিচয়পত্র, দেশের নিরাপত্তার পক্ষে যা অত্যন্ত বিপজ্জনক। যখন পাসপোর্টের কথা আসছে, এই ব্যাপারটা কিন্তু মানে অনেক অনেক বেশি সজাগ হওয়া উচিত আমাদের, অনেক উদ্বেগের কারণ। রহস্যটা আরো ঘনীভূত হবে যখন আমরা দেখবো যে কেউ কোনো বড় ব্লাস্ট করে বা কোনো নাশকতা করে তারপরে সে সসম্মানে আমাদের এয়ারপোর্ট দিয়ে বেরিয়ে চলে যাবে বিদেশে, আবার কিছুদিন পরে ট্রেনিং নিয়ে আইএসআই থেকে আবার এখানে আসবে, কারণ তার কাছে একটা ভ্যালিড পাসপোর্ট আছে। এটা অনেক উদ্বেগের ব্যাপার। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত সমীর দাসের এক ঘনিষ্ঠ সহযোগীরও খোঁজ করছে বারাসাত থানার পুলিশ। 250টা কেস যেগুলো দেখা যাচ্ছে এখনো পর্যন্ত প্রমাণিত পুলিশের হাতে, তাতে অগাস্ট আর সেপ্টেম্বর মাসে, অর্থাৎ শুধু 2 মাসের হিসেব। আমি ঠিক এইখানে আপনার কাছে আসব যে কেন্দ্রের স্পষ্ট নির্দেশ যে এই মুহূর্তে ভারতীয় বর্ডারে মাছি অবধি যাতে গলতে না পারে, একেবারে বিএসএফের আইজি নিজে প্রেস কনফারেন্স করে সেদিন বলে গেলেন। কিন্তু এ যা অবস্থা, এ তো বেড়া টপকাতে হবে না, মানে বৈধ ভারতীয় পাসপোর্ট হাতে অবৈধ নাগরিকরা চলে আসবে। তার থেকেও বড় প্রশ্ন, এই রাজ্যের সুরক্ষা কোথায়? দেখুন, সত্যিই কিন্তু এই রাজ্যের সুরক্ষার চিন্তা করবার যথেষ্ট কারণ আছে, উদ্বেগের কারণ আছে। এবার এই যে পাসপোর্টের ব্যাপারটা, এটা আজকের থেকে না, এটা বহুদিন ধরে হচ্ছে এবং এতে থাকে কিছু মানুষ যারা তাদের সহায়তা করে এই পাসপোর্টগুলোকে নিতে, এবং ব্যবসায়িক কারণে করে, তারা পয়সা পায়। এবং সেরকমভাবে যদি ধরা পড়ে বিশাল কোনো ফাঁসি হয়ে যাবে সেরকম না, এদের জেল থেকে বেল পেয়ে আবার 2-4 মাস পরে বেরিয়ে আসে এরা। ফলে যেহেতু সাজাটা সেরকম না, ফলে এটা করতে তারা সাহস পায়। দ্বিতীয় কথা হচ্ছে কিন্তু পাসপোর্ট করে বৈধভাবে যারা আসছে তার থেকে বেশি অনেক বড় সংখ্যা আসছে অবৈধভাবে স্থলপথে আর জলপথে, এবং সেটা কিন্তু লক্ষের উপরে। এবং এই বর্ডার যেটা, এটা খুব ডিফিকাল্ট। লোকে মনে করে যে বিএসএফের একজন এসে যদি বলে যান বা অমিত শাহ যদি চান তাহলেই হবে, তা হয় না। কারণ যারা লোয়ার লেভেলে কাজ করে তারা তাহলে 24 ঘন্টা তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে, তারা কখনো ঘুমাতে পারবে না। ইট ইজ নট পসিবল আর কি, মানে হাতে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা যায় না। নদী বর্ডার আছে, তো ফলে বহু লোক অবৈধভাবে ঢুকছে। ধরা পড়ে জেনারেল টেন্ডেন্সি থাকে রাজনৈতিক কারণে, যে রাজ্য সরকার বলবে কেন্দ্র সরকারের বর্ডারে আছে, বিএসএফ কেন আসতে দিচ্ছে, বা পাসপোর্ট ডিপার্টমেন্টও কেন্দ্র সরকার, আবার কেন্দ্র সরকার বলবে রাজ্যের পুলিশ আধার কার্ড দিচ্ছে, পাসপোর্ট দিচ্ছে। এর সুযোগ এরা নেয়। এবং এটাতে এরা কি করে, যখন বর্ডার পার করে ডাইরেক্ট বা পাসপোর্ট দিয়ে, তো কিছু লোক থাকে যারা ওভারগ্রাউন্ড ওয়ার্কার, কিছু থাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার্কার। আন্ডারগ্রাউন্ড ওয়ার্কাররা এদের ট্রেনিং দেয়, স্লিপার সেল তৈরি করে, এক্সপ্লোসিভ দেবে, সব কিছু জোগাড় করবে। ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে খাবার দেবে, সিম কার্ড দেবে, এবং এদেরকে ড্রাইভিং লাইসেন্স জোগাড় করে দেওয়া, চাকরি দেওয়া, আমার ভাই বলে নিয়ে গিয়ে চাকরি দেওয়া, এগুলো মানে এটা সেপারেট প্যারালাল ইন্ডাস্ট্রি চলছে, পুরো কমপ্লিট ইন্ডাস্ট্রি চলছে। এবং এইটার মধ্যে আমাদের আবার সোর্সের মধ্যে ভূত আছে, সেটা কেন্দ্রীয় বাহিনী বলুন আর রাজ্য বাহিনীর বলুন। পুলিশের একটা অংশ যদি আমি সরাসরি সক্রিয়ভাবে এই ধরনের চক্রে না যুক্ত থাকে, এই জিনিস তো হতে পারে না। তার কারণ একটা দুটো ঘটনা নয়, 250টা কেসে যদি একটা বড় অংশ না যুক্ত থাকে, এই জিনিস হবে কি করে? এ তো ভেরিফিকেশনে ধরা পড়ে যাবে। সুমন, 250টা কেস তো তুমি 2 মাসের বলছো। ঠিক। আমার মনে আছে পার্ক স্ট্রিটে বলেছিল 2 বছর আগে তার পাসপোর্ট হয়েছে। একদম। আর ব্রিগেডিয়ার দেবাশিস 2 মাসে একটা চক্রের ডেটা, 2 মাসে একটা চক্রের 250, আর অলরেডি কত 74টা না 73টা হাতে পেয়ে গেছে। আর 7 বছর আগে তুমি এটা নিয়ে যুক্তিতর্ক করেছিলে। সুতরাং এটা কিন্তু সিস্টেমেটিক্যালি চলছে। কিভাবে চলছে শোনো, আমি তোমাকে, পুলিশ তো পরের কথা, পুলিশ তো ইজ ইন লিগ, যে পার্ট অফ, বা অ্যাডমিনিস্ট্রেশন কেউ পার্ট অফ থাকবেই, পার্ট অফ দি লিগ থাকবেই। তার সঙ্গে সঙ্গে তোমার যদি প্রত্যন্ত গ্রামে তুমি পাচ্ছ কি করে, তোমার যদি পঞ্চায়েত সমিতির সভাপতি বা গ্রাম পঞ্চায়েত একটা সার্টিফিকেট দেয়, আমি তাকে চিনি জানিলাম, মিউনিসিপ্যালিটির কোনো কাউন্সিলর দিল, তার ভোটার কার্ড হয়ে যাবে, পরিষ্কার। আজকে এই সিকিউরিটি থ্রেটগুলো হচ্ছে না, প্রসেস আছে সুমনদা, কোর্টে মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। তোমার কিছু আগে বলছিলাম, আমি ছোটোবেলা যখন ল স্টুডেন্ট ছিলাম, বাবার সাথে একটা কোর্টে গেছিলাম, নাম করেই বলছি, বনগা কোর্টে গেছিলাম। সেখানে একটা মামলা শুনতে হট করে জজ সাহেব বললেন যে ম্যাজিস্ট্রেট সাহেব, 14 ফরেন্স একটা মামলা ছিল, যে উকিল বাবু এটা তো গরম আধার কার্ডটা, আধার না, এটা গরম ভোটার কার্ডটা, মানে ইমিডিয়েট তৈরি হয়েছে। প্রসেস আছে সুমনদা। কী প্রসেস দেখো, ক্লাস প্রথমে হচ্ছে কোনো লোক যখন ঢোকে, তুমি ফেকের কথা বলছো, আমি একটু ঠিকঠাক গ্রিন চ্যানেলের কথা বলবো, গ্রিন চ্যানেল দিকে আসছে,
লোকাল পঞ্চায়েত থেকে সার্টিফিকেট হয়ে যায় না, এই লোকটা এখানেই থাকে 2000-3000 টাকার বিনিময়ে। ক্লাস 8 বোর্ডের পরীক্ষা থাকে না তো ক্লাস 8-এর সার্টিফিকেট লোকাল স্কুল থেকে জোগাড় হয়ে যায়, প্রত্যন্ত বর্ডার এলাকার স্কুলগুলো সুন্দরবন এলাকা থেকে হয়ে যায়। তারপর সব থেকে ইজি এটা বের করা, সেটাকে বলে ড্রাইভিং লাইসেন্স তারপর বেরোয়। তারপর আধার কার্ড বলি, তারপর রেশন কার্ড, তারপর প্যান কার্ড বেরোয়, কাগজগুলো দিয়ে পাঠিয়ে দেয়, অনলাইন প্যান কার্ড চলে আসে, তারপর আসে আধার কার্ড, এবং সব শেষে, এটা একটু টাফ প্রসেস, ভোটার আইডি। সব শেষে হয় ভোটার আইডিটা। প্রত্যেকটা কাগজ একদম টিকমার্ক প্যাকেজ হয়, এরকম না যে একটা হবে, এটা পুরো প্যাকেজে ডিল চলে। মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে পার্লামেন্টে কাগজ ছুড়ে নিয়ে বলেছিলেন ইনফিল্ট্রেশন হচ্ছে। আজকে বলেন না, কারণ 17 লক্ষ ভুয়ো ভোটার পাওয়া গেছে পশ্চিমবঙ্গে। তারা কারা আমিও জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারেন। এরা ঢুকেছেন, বাংলাদেশের সিটিজেনদের কথা বলছেন, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বর্ডার থেকে নয়, মেঘালয় এবং ত্রিপুরা। অর্থাৎ এই প্রবলেমটা এখনো যারা ঢুকছে ত্রিপুরা থেকেও ঢুকছে। এই যে যাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম, শঙ্কর সরকার, তিনিও ত্রিপুরা থেকে ঢুকেছেন। ইস্যুটা তা নয়, ইস্যুটা হচ্ছে এখানে খুব সহজে নকলটা তৈরি হচ্ছে না। খুব সহজে প্যারামিটারটা আমরা কিভাবে সেট করছি, যদি এখানেই খুব সহজে হতো। 42 জন দিল্লিতে এয়ারপোর্টে ধরা পড়ছেন, আপনি এই নাম্বারটা অস্বীকার করতে পারেন না। 2,250 জন এখানে 250 জন, ওইখানে এটা 42 জন। আমি বলছি সুমন দা, ওখানে এয়ারপোর্টে ধরা পড়েছেন, এমন নয় যে পাসপোর্টের সংখ্যাটা 42, সংখ্যাটা অনেক বেশি। আর একটা জিনিস মনে করি, যদি অক্টোবর 2023 সালে কলকাতা রিজিওনাল পাসপোর্ট অফিসের 4 জন অফিসিয়ালকে সিবিআই গ্রেপ্তার করে, সিবিআই গ্রেপ্তার করার পর সেই তদন্ত কিন্তু আর কোন দিকে এগিয়েছে বা আদৌ এগিয়েছে কিনা আমরা জানি না। আমার এখানে বক্তব্য, এইমাত্র বললে যে কলকাতার অফিস থেকে, অর্থাৎ কলকাতা অফিস থেকে, কিন্তু আরপিও বা পাসপোর্ট এটার সঙ্গে সরাসরি রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই। ঠিকই, আমি রাজ্য সরকার করছে বলছি না তো, আমি আসছি, আমি সেখানে আসছি। চক্রটাতে কেন্দ্রও আছে, রাজ্যও আছে, মানে এদের কর্মীরা যুক্ত আছেন। এইখানে কর্মীরা পোস্টাল ডিপার্টমেন্টের আছেন, পাসপোর্ট ডিপার্টমেন্টের আছেন, এবং পুলিশের ক্ষেত্রেও থাকতে পারেন, এই সম্ভাবনা আমি অস্বীকার করছি না। কিন্তু একটা বাস্তব কথা বলি, যে পাসপোর্ট ডিপার্টমেন্টের যদি ভেতরের লোকরা জড়িত থাকে, পোস্টাল ডিপার্টমেন্টের ভেতরের লোকরা জড়িত থাকলে পুলিশ ভেরিফিকেশনকে প্র্যাকটিক্যালি বাইপাস করেও কিন্তু পাসপোর্ট ইস্যু করা সম্ভব। বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে স্কুল সার্টিফিকেট, সেই জাল নথিপত্র দিয়ে একে একে ভোটার কার্ড, আধার কার্ড, আর সবশেষে একেবারে হাতে চলে আসতো ভারতের আসল পাসপোর্ট। সীমান্তের ওপারে যখন অশান্ত বাংলাদেশ, তখন এপারে সামনে চলে এসেছে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের বড় জাল। একে একে ধরা পড়েছে 9 জন, যার মধ্যে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পোস্ট অফিসের কর্মী যেমন আছেন, তেমনি আছেন কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টরও। কিন্তু বছরের পর বছর ধরে কিভাবে চলছিল এই পাসপোর্ট জালিয়াতি, কিভাবে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের হাতে পৌঁছে যেত ভারতীয় পাসপোর্ট, তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। প্রথম ধাপে অনুপ্রবেশকারী বাংলাদেশের নাগরিকদের সঙ্গে যোগাযোগ রাখতেন ধৃত সমরেশ বিশ্বাস, তার ছেলে রিপন বিশ্বাস এবং মুক্তার আলম। দ্বিতীয় ধাপে তৈরি করা হতো ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত করার জন্য জাল নথিপত্র ও পরিচয়পত্র। এই কাজের জন্য যে টিম তৈরি হয়েছিল, তার মধ্যে সমরেশ, রিপন ছাড়াও ছিলেন মুক্তার আলম, ধীরেন ঘোষরা। তাদেরকে সাহায্য করার জন্য রীতিমতো অফিস খুলে বসেছিলেন ধৃত মনোজ গুপ্ত, তার সহকর্মী দীপঙ্কর দাস, যাদের অফিসে বিভিন্ন প্রিন্টের কাজ হতো বলে পুলিশ সূত্রে দাবি। এরপরই সেই সমস্ত জাল নথি চলে যেত বসিরহাট পোস্ট অফিসে তারকনাথ সেনের কাছে, যিনি আবার সেখানকার পাসপোর্ট সেবা কেন্দ্রের ইনচার্জও। বসিরহাট পোস্ট অফিসেই রয়েছে পাসপোর্ট সেবা কেন্দ্র, কিন্তু পাসপোর্টের আবেদন জেলায় জমা পড়লেও যাবতীয় নথির ঠিকানা থাকতো একই পিনকোডের, কলকাতা 7,94,000, যেটি হচ্ছে পঞ্চশায়র এলাকার। সেই সব জাল নথিপত্র রিজিওনাল পাসপোর্ট অফিসে পাঠিয়ে দিতেন তারকনাথ। নিয়ম অনুযায়ী ঠিকানার ওপর ভিত্তি করে রিজিওনাল পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠাতো কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনে, যেখানে দীর্ঘদিন ভেরিফাইং অফিসারের পদে ছিলেন আব্দুল হাই। 2023 সালে অবসর নিয়েছিলেন তিনি। সম্প্রতি তাঁকেও গ্রেফতার করা হয়েছে। পাসপোর্ট ইস্যু করে কেন্দ্রীয় সংস্থা, তার ভেরিফিকেশন ইত্যাদি ইত্যাদি প্রক্রিয়ার মধ্যে এবং নানান ডকুমেন্টস, তার মধ্যে রাজ্য সরকারের যারা অংশীদার, প্রশাসনে যারা যুক্ত তারা, এবং তাতে রেট চার্ট করে দেওয়া আছে। পাসপোর্ট অফিসে কাজটা করাবার জন্য এত টাকা, জন্ম সার্টিফিকেটের জন্য এত টাকা, এফিডেভিটের জন্য এত টাকা। ফলে কেন্দ্রীয় সরকারের কর্মী হোক আর রাজ্য সরকারের কর্মী হোক, কেন্দ্রীয় প্রশাসন হোক আর রাজ্য প্রশাসন হোক, দায় কেউ অস্বীকার করতে পারে না। ভেরিফিকেশনের পর পুলিশের তরফে আবার রিপোর্ট পাঠানো হতো রিজিওনাল পাসপোর্ট অফিসে। সব ঠিকঠাক থাকলে পাসপোর্ট ইস্যু করতো আরপিও, আর স্বাভাবিকভাবেই সেই সমস্ত জাল নথির ভিত্তিতে তৈরি হওয়া আসল পাসপোর্ট চলে যেত নির্দিষ্ট পঞ্চশায়রের পোস্ট অফিসে, যেখানকার প্রাক্তন পোস্টম্যান দীপক মণ্ডলকেও গ্রেফতার করেছিল পুলিশ। সূত্রের দাবি, পঞ্চশায়রের পোস্ট অফিস থেকে সেই পাসপোর্ট সমরেশ বিশ্বাসদের মাধ্যমে পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে হাতে। যে সরকার সরাসরি রোহিঙ্গাদের আহ্বান জানায়,
যে সরকারের মুখ্যমন্ত্রী বলেন অনুপ্রবেশ বলে কিছু নেই, ওপার বাংলা এপার বাংলা এক, দিবে আর নিবে মিলেবে মিলিবে, যেখানে তাদের দলের নেতা প্রকাশ্যে আপনাদের সাংবাদিকদের সামনে কর্মীদের উদ্দেশ্যে বলতে পারেন একজন বাংলাদেশের নাম যেন বাইরে না থাকে, সবাইকে ভোটার লিস্টে তুলে দাও, তো সেখানে তো এ ধরনের কাজ হবেই। এই দোষীদের চিহ্নিত করছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ। ফাইনাল পাসপোর্ট ইস্যুইং অথরিটি কিন্তু আরপিও, রিজিয়নাল পাসপোর্ট অফিস বা রিজিয়নাল পাসপোর্ট অফিসার, তারা কিন্তু কেউ পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ দপ্তরের আধিকারিক বা অফিসার নয়। এই সমস্তটা কিন্তু ভারতবর্ষের এক্সটার্নাল অ্যাফেয়ার্স দপ্তরের অধীনস্থ। সুতরাং ফাইনালি যেখানে যখন পাসপোর্ট ইলিগালি ইস্যু হয়েছে তার সমস্ত দায় বা দায়ভার কিন্তু কেন্দ্রের এক্সটার্নাল অ্যাফেয়ার্স দপ্তরের। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রায় 1.5 বছর আগে অবসর নিয়েছেন কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর আব্দুল হাই। তারপর গত বছর অগস্ট সেপ্টেম্বরেও কিভাবে ভুয়ো নথির ভিত্তিতে পাসপোর্ট ইস্যু করা হলো? তাহলে কি সর্ষের মধ্যে আরো ভূত লুকিয়ে আছে? কোনোটা 30 পাতা, কোনোটা আরেকটু মোটা 60 পাতার, কভার পেজে বড় করে অশোক স্তম্ভের ছবি আর তার উপরে দেশের নাম। ব্যাস 5.5x4 ইঞ্চির এই ছোট্ট বইটার কাছে থাকলে ভারতীয় নাগরিকত্বের আর কোনো পরিচয়পত্রের সে অর্থে প্রয়োজন পড়ে না। এতদিন এমনটাই বিশ্বাস ছিল সবার, কিন্তু সম্প্রতি যেভাবে ভুয়ো নথি ব্যবহার করে আসল পাসপোর্ট তৈরির চক্র সামনে এসেছে তাতে সবার চক্ষু চড়ক গাছ। প্রশ্ন উঠছে, এর ফলে কি আন্তর্জাতিক স্তরে ভারতীয় পাসপোর্টের গুরুত্ব কমতে পারে? ভুয়ো নথি দিয়ে তৈরি হচ্ছে আসল ভারতীয় পাসপোর্ট। এই তথ্য সামনে আসতেই কড়াকড়ি বেড়েছে বিভিন্ন অভিবাসন দপ্তরে। আশঙ্কা করা হচ্ছে পড়শি দেশের কোনো বাসিন্দা ভারতীয় সেজে পৌঁছে যেতে পারেন পাশ্চাত্যের দেশে, ঘটাতে পারেন নাশকতা। এই সন্দেহ যখন সামনে আসছে তখন বিশেষজ্ঞরা বলছেন অভিবাসন বিভাগের কোনো সন্দেহ হলে মুহূর্তেই বাতিল করা হতে পারে কোনো পাসপোর্ট, আর সেখানেই ধরা পড়তে পারে এই ভুয়ো নথিতে তৈরি এই সব আসল ভারতীয় পাসপোর্ট। স্পেশালি ইউরোপ অথবা ইংল্যান্ডে যতই পাকিস্তানি বাংলাদেশি রেস্টুরেন্টগুলোকে ইন্ডিয়ান নামে চালানো হয়, তার মানে নিশ্চয়ই ইন্ডিয়ান হওয়াটা একটু বেশি প্রতিষ্ঠা সম্মান পায়। ন্যাচুরালি পাসপোর্টটাও সম্মান পাবে। একটা যদি দেশের নাম বারে বারে উঠে আসে জাল চক্র নিয়ে, আমি তার সঙ্গে সম্বন্ধ যদি থাকে হয়ে ওঠে, তাহলে তো একটু তো প্রবলেম হয়। কালকেই তো আমার পুত্রকে, এখন জাকার্তাতে থাকে, কালকে বাড়ি এখান থেকে গেছে, আর আমি দেখেছি ইমিগ্রেশনের লোকেরা কত ভালোভাবে চেকিং করছে, কতভাবে জিজ্ঞাসাবাদ করছে। ওটা তো নিশ্চয়ই কড়াকড়ি একটা বেড়ে যাবে। ওয়েস্টার্ন ইউরোপ, ব্রিটেন, ইউএসএ আমরা যাই, ওইখানে কোনো পাকিস্তানি নিজেকে পাকিস্তানি বলে পরিচয় দেয় না। ওরা নিজের পরিচয় দেয় আই এম এন ইন্ডিয়ান, আমি ইন্ডিয়ান। সো এইসব জাল পাসপোর্ট আর সাপোর্টিং ডকুমেন্ট, ওদের ইন্টেলিজেন্স এজেন্সিস যখন এইসব লোকেদের সাথে কথাবার্তা বলে, এরা বুঝে যায় যে এই লোকটা আসল কোথায়কার। অনেকের উপরে চুপচাপ এরা ইনভেস্টিগেশন করতে থাকে আর ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে কোঅপারেশন করে। কেন কি ওদের যে আচরণটা, এটা ইউরোপিয়ান ব্রিটিশ ইন্টেলিজেন্স এজেন্সি স্টাডি করে আর চেক ব্যাক করে ইন্ডিয়া থ্রু দিয়ে। আর ইন্ডিয়া খুব তাড়াতাড়ি ইনভেস্টিগেট করে এইসব দেশেদের বলে দেয়। এই আবহেই প্রকাশিত হয়েছে বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকা। হেনলি পাসপোর্ট সূচক 2025 অনুসারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ভারত আরও 5 ধাপ নিচে নেমে গেল, অর্থাৎ আরও দুর্বল ভারতীয় পাসপোর্ট। আগে ভারতীয় পাসপোর্টের স্থান ছিল 80তম, তা এবার বেড়ে হলো 85। 199টি দেশের মধ্যে যতগুলো দেশে ভিসা ছাড়া যাওয়া যায় তার ভিত্তিতে হেনলি পাসপোর্ট সূচক কোনো দেশের পাসপোর্টের শক্তি নির্ধারিত করে থাকে। ভারতের চেয়েও এই তালিকায় অনেক নিচে রয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন 100তম। গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 97তম। বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে লিবিয়া ও প্যালেস্তাইন। পাকিস্তানের অবস্থা আরও খারাপ। তালিকার শেষের দিকে রয়েছে পাকিস্তান ও ইয়েমেন। হেনলি পাসপোর্ট সূচক অনুসারে এই দুই দেশের স্থান 103তম। দ্য হেনলি পাসপোর্ট ইন্ডেক্স বলছে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট তালিকার একদম শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, তারপর জাপান, ফিনল্যান্ড, ফ্রান্স এবং 5 নম্বরে রয়েছে জার্মানি। পাসপোর্ট জালিয়াতি নিয়ে যতটা উদ্বেগ তৈরি হচ্ছে, ততটাই দুশ্চিন্তা রয়ে গেছে ওপারে হিন্দুদের ওপর মৌলবাদীদের অত্যাচার নিয়েও। কারণ হিন্দু বিদ্বেষ, ধর্মীয় স্থানে হামলার খবর এখনো এসেই চলেছে।
নৈরাজ্যের বাংলাদেশে ফের মন্দিরে লুটপাট চালানো দুষ্কৃতীরা। বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে খবর, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাট ফতেয়াবাদ এলাকায় 3টি মন্দিরে লুটপাট চালানো হয়। খোয়া গেছে প্রণামীর বাক্স ও বিগ্রহের গয়না। চট্টগ্রামের শ্রী শ্রী জগৎবন্ধু আশ্রম, শ্রী শ্রী বিশ্বেশ্বরী কালী মন্দির ও সত্যনারায়ণ মন্দিরে লুটপাট চলে। দুষ্কৃতীরা ইচ্ছামতি মা মগধেশ্বরী মন্দির ও একটি বাড়িও ভাঙচুরের চেষ্টা করে। 2টা চেন, তারপর একটা লকেট, সোনার লকেট, 2টা রূপার চেন, তারপর এমনি দান বাক্সটা সব ভেঙে ফেলছে। 4টা প্রণামী বাক্স ওই দিক থেকে ভেঙে, দরজা ভেঙে, তালা ভেঙে এদিকে ঢুকে মন্দিরের ভিতরে তছনছ করে ফেলছে। বিগ্রহের গলায় যেগুলো অলংকার ছিল এগুলো নিয়ে গেছে। এখানে ইতিহাসের বোধহয় এটাই প্রথম যে একসঙ্গে 5টি মন্দির চুরি হয়েছে ফতেয়াবাদে, মানে এটা বিরল ঘটনা। আপনি ধরতে গেলে এই আশ্রমের কখনো এরকম ঘটনা ঘটেনি। এর আগেও বাংলাদেশে মন্দিরে হামলা লুটপাটের ঘটনা ঘটেছে। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস সোশ্যাল মিডিয়ায় এই 2টি পোস্ট শেয়ার করেছিলেন। একটিতে দেখা যায় মন্দিরে ঢুকে ভেঙে দেওয়া হয়েছে হিন্দু দেবদেবীর বিগ্রহ। মন্দিরের ভিতর মূর্তি ভেঙে দেয় কট্টরপন্থীরা। এবার সেই বাংলাদেশে ফের মৌলবাদীদের নিশানায় আরেক মন্দির। এটাও শুনলাম কি কাল কি পরশু দিন আগে এক কালী মন্দিরে হামলা করে ওখানের জিনিসপত্র লুটপাট হয়েছে। এই ধরনের খবর আমরা রোজ প্রায় শুনছি বাংলাদেশ থেকে। এটা নিত্য লীলা বলতে পারি বাংলাদেশে হয়ে গেছে। হিন্দু হওয়া, মাইনরিটি হওয়া এটা অপরাধ হয়ে গেছে। আর মনে হচ্ছে এটাই ধর্ম দেখেই অ্যাটাক করা হচ্ছে। আমাদেরও কিন্তু সহ্যের একটা সীমা আছে। আমাদের দেব দেবীকে সেখানে গিয়ে তাকে আঘাত করবে, তাকে ভ্যান্ডালাইজ করবে, আর আমরা একেবারে মানে সোজা চুপ করে বসে থাকবো, আমার মনে হয় দ্যাট ইজ নট দ্য কারেক্ট অ্যাপ্রোচ। তীব্র প্রতিবাদ করছি যেই আমাদের দেবদেবীদের যেভাবে অপমান করছে, আমি বলবো যে এটা অপমান। আমার কেন্দ্রীয় সরকারের কাছে, আপনার কাছে আবেদন, যারাই রয়েছেন, আর কতদিন এগুলোকে সহ্য করতে হবে? কতদিন আমরা দেখবো যে আমাদের দেবদেবী এইভাবে তাকে আঘাত করা হচ্ছে? আমরা কি এইভাবেই দেখবো না? আমরা কোনো ফর্ম, একটা কোনো স্টেপ নিতে হবে। সেই জায়গাটা কিন্তু আমাদের মনে হচ্ছে যে কোথাও না কোথাও খামতি রয়ে যাচ্ছে। মোহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে বারবার আক্রান্ত হচ্ছে হিন্দুরা। কতদিন চলবে এই নৈরাজ্য? এর শেষ কোথায়? আর শেষ হওয়ার আপাতত কোনো লক্ষণও চোখে পড়ছে না, কারণ মানবাধিকার লঙ্ঘন করাটাই এখন কার্যত নতুন আইনে পরিণত করে ফেলেছে মোহাম্মদ ইউনূসের কট্টরপন্থী বাংলাদেশ। 2রা জানুয়ারি আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ হওয়ায় তার আইনজীবী বলেছিলেন এবার তারা হাইকোর্টে যাবেন। আমরা জামিনটা চেয়েছি, এখন সেটা হচ্ছে আমরা হয়তো আইনগত যেটা সিস্টেম সেটা হলো উচ্চ আদালত, আমরা জামিনটা চাইবো হাইকোর্টে। কিন্তু অভিযোগ হাইকোর্টে যেতে গিয়েও বাধার মুখে পড়তে হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের। এমনটাই দাবি করলেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। তার অভিযোগ, সন্ন্যাসীর জামিনের আবেদন নাকচের পরে আদালতের তরফে যে সার্টিফাইড কপি দেওয়ার কথা তা এখনো পর্যন্ত না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হতে পারছেন না চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীরা। সকাল পর্যন্ত কিছু ওরা ডকুমেন্ট যেটা অ্যাপ্লাই রিকোয়ার্ড, কেন কি যতক্ষণ ওরা লোয়ার কোর্ট থেকে ডকুমেন্ট সার্টিফাইড কপি পাচ্ছে না, ওরা হাইকোর্ট মুভি করতে পারবে না। 7 দিন থেকে ওরা ট্রাই করছে আর দেওয়া হচ্ছে না। এটা খুব শকিং ব্যাপার। আর এটা তো আমরা জানছি কি চিন্ময় কৃষ্ণকে টার্গেট করা হয়েছে। 25শে নভেম্বর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল বাংলাদেশের পুলিশ। সেই থেকে জেলবন্দি রয়েছেন সন্ন্যাসী। মামলা চলাকালীন তার আইনজীবীদের ওপর হামলা, হুমকি, হুঁশিয়ারি। আইনি জটে বারবার পিছিয়েছে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণফিরে দিতে হবে। 2 তারিখ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মামলার শুনানিতে চট্টগ্রাম আদালতের বিচারক মন্তব্য করেন রাষ্ট্রদ্রোহিতার সাজা যাবজ্জীবন। তারপরই সন্ন্যাসীর জামিনের আর্জি খারিজ করে দেন তিনি। একদিকে যখন অশান্ত বাংলাদেশ, তারই মধ্যে পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনার এবার রায় ঘোষণা হবে। ঠিক 5 মাস আগের একটি ভয়ঙ্কর সকাল। আর 5টা দিনের মতো দিনটা শুরু হলেও পরক্ষণেই যেন থমকে গেল গোটা শহর। আরজিকর থেকে এলো সেই নৃশংস ঘটনার খবর। আগামী 100 বছরেও যে ক্ষত ভুলতে পারবে না নাগরিক সমাজ। 1-2 করে শেষে আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসক খুনে পেরিয়ে গেল
5টি মাস, মাঝে মামলা, রাত দখল, সিবিআই তদন্ত, দীর্ঘ শুনানি, আইনজীবী বদল, আরো কত কি। অবশেষে আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় শেষ হলো বিচার প্রক্রিয়া। 18ই জানুয়ারি রায় ঘোষণা করতে চলেছে আদালত। শিয়ালদা আদালতে দুপুর 2:30টায় হবে রায় ঘোষণা। গত 9ই আগস্ট আরজিকর মেডিকেলে ধর্ষণ করে খুন করা হয় তরুণী চিকিৎসককে। এরপর 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। আর এর ঠিক 5 মাসের মাথায় রায় ঘোষণার দিন ধার্য করল আদালত। বিচার প্রক্রিয়া শুরু 2 মাসের মাথায় ঘোষণা করা হলো রায়ের দিনক্ষণ। কিন্তু এই আবহেই তদন্ত প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন নিহত চিকিৎসকের মা বাবা। আরো ভালো বোঝে, আমরা ইনভেস্টিগেশন ভালো এজেন্সি দিয়ে কোর্ট সিবিআই ভালো মনে করেছে দিয়েছে সিবিআই কে। আমরা মনে করি সঞ্জয় দোষী, বাট একা ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব না। একটা হসপিটালে, জনবহুল হসপিটাল, সেখানে কেউ একজন বাইরের এসে গেল, হসপিটালের কেউ জানতে পারলো না, এটা আমি মনে করি না। আমি মনে করি হসপিটালের কেউ ইনভলভ। যে ঘটনায় গর্জে উঠেছিল গোটা নাগরিক সমাজ, পথে নেমেছিল 8 থেকে 80। 5 মাস পর বৃহস্পতিবারও পথে নেমেছিলেন তাদের অনেকেই। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত যায় মিছিল। অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নের একটা উত্তর সঞ্জয় রায় কখনো হতে পারে না। আরও প্রশ্ন ফাঁকা থেকে যাচ্ছে। সঞ্জয় রায়কে ফাঁসি দুক, যাবজ্জীবন দুক, সেটা আলাদা পাঠ। কিন্তু আমরা বারবার বলছি যে এই সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে, যাবজ্জীবন দিয়ে যে বিচার মানুষ পেতে পারে না, কাউকে ধরে নিয়ে সাফোকেট করে দেওয়ার এই যে প্রচেষ্টা, এটার বিরুদ্ধে মানুষের গর্জে উঠতে হবে। আমরা এখনো ঘটনা কিভাবে ঘটলো, কারা ঘটালো, কেন ঘটালো, সেই মোটিভ কি, সেটা উদ্দেশ্য এখনো ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষ এই রাগে আছে, এই ব্যথায় আছে। এক না একাধিক মোটিভ কি, ইনভেস্টিগেশন ডিস্ট্রাকশন হাসাব করা যে হলো, সেটা কাকে বাঁচানোর উদ্দেশ্যে হলো, কি তার মোটিভ ছিল, এই 3টে প্রশ্ন যদি কমপ্লিট হয় আমরা মনে করবো যে ন্যায় বিচারের পথে হয়তো এই আন্দোলন পা বাড়ালো। যদি এক না একাধিক ক্লিয়ার না হয়, যদি মোটিভ ক্লিয়ার না হয়, ইনভেস্টিগেশন ডিস্ট্রাকশন, ইনভেস্টিগেশন হাসাব, ইনভেস্টিগেশনকে টেম্পার করা, এই ঘটনা যদি ক্লিয়ার না হয় আমরা মনে করি ন্যায় বিচার হলো না। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে মিছিলে ফের সামিল হলো নাগরিক সমাজ। পা মিলালেন সিনিয়র চিকিৎসকরাও। 4 জনের যে ডিএনএ পাওয়া গেল সঞ্জয় রায় ছাড়াও, সে তারা কারা সেটা আইডেন্টিফাইড হলো না। সিসিটিভির ফুটেজে যে 68 জনকে দেখা গেল, একা সঞ্জয় রায়কে ছাড়া কাউকে চেনা গেল না। তাহলে 18 তারিখ বিচারক যে সিবিআই এর তদন্তের উপর ভিত্তি করে রায় ঘোষণা করবে, তাতে কি আদৌ প্রকৃত যারা খুনি তারা ধরা পড়বে, নাকি একা ওই সঞ্জয় রায়কে স্কেপগোট করবার একটা পরিকল্পনা পাকাপাকি হবে? গত বৃহস্পতিবার শিয়ালদা আদালতে সিবিআই এর তরফে চূড়ান্ত সওয়ালে বলা হয়, আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা বিরলের মধ্যে বিরলতম। সেদিনই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার আর্জি জানায় কেন্দ্রীয় এজেন্সি। শেষমেশ কি সুবিচার পাবে অভয়া? এই সুবিচারের দাবিতেই মাসের পর মাস পথে নেমে আন্দোলন চালিয়েছেন লক্ষ লক্ষ সাধারণ মানুষ। স্বতঃস্ফূর্ত নাগরিক আন্দোলনের নজিরবিহীন চেহারা দেখেছে গোটা দেশ। সাধারণ মানুষের সঙ্গে আন্দোলনে শরিক হয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রের শিল্পীরাও, যারা প্রশাসনের ভূমিকা নিয়ে খোলাখুলি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। সম্প্রতি সেই প্রতিবাদের কার্যত বয়কটের ডাক দেয় তৃণমূল, জানিয়ে এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিল সিপিএম। তৃণমূল চায় ওদেরকে ভাতে মারতে, আর আমাদেরকে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। যতদিন আমরা বেঁচে আছি, মানুষের জন্য মুখ খোলা কোনো শিল্পীর থালায় ভাতের অভাব হবে না। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং বিচারের দাবিতে সরব শিল্পীদের একাংশকে সম্প্রতি বয়কটের ডাক দেন কুণাল ঘোষ। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি পোস্ট করেন তিনি। কুণাল ঘোষের এই বার্তার পরে একাধিক তৃণমূল নেতার আয়োজিত অনুষ্ঠানে বদলে যায় শিল্পীর মুখ। কিন্তু কুণাল ঘোষের এই মন্তব্যকে কার্যত পত্রপাঠ খারিজ করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমি তো বলেছিলাম যে 14ই আগস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন, রাত দখলের ডাক দিয়েছিলেন, কেউ সমর্থন করুক আর না করুক, আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম। আর আমি আজও একই কথা বলছি, কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে, এটাই বাংলার সাথে উত্তরপ্রদেশের পার্থক্য। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরও নিজের অবস্থানে অনড় থেকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন কুণাল ঘোষ। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেজটায়, আরজিকরের সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি। কুণালের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গত 3-3.5 মাস দিদি তো দিদির মতো রয়েছে,
মুখ তো খুলেছিলাম আমি আর কুণাল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা কুৎসা রটিয়েছে সেই সব শিল্পীদের না ডাকা উচিত। আর আমার কনস্টিটুয়েন্সির মধ্যে কোথাও ডাকলে আমি নিজে যে তার সামনে দাঁড়িয়ে স্লোগান তুলব। এই প্রেক্ষাপটে এবার শিল্পীদের বয়কট ইস্যুতে তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ শুনে দিল সিপিএম। আসুন আমরা সবাই মিলে ওদের এই চ্যালেঞ্জকে আমরা গ্রহণ করি। সবার কাছে আবেদন করছি, যে শিল্পীরা সমাজের জন্য রাস্তায় নেমেছিলেন তাদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সমাজকে নিতে হবে। যে সামাজিক সংগঠনগুলোতে এই আন্দোলনের প্রতি সহানুভূতিশীল মানুষজন রয়েছেন, সবার কাছে আমরা এই বার্তা দিতে চাই, যে শিল্পীদেরকে এরা বয়কট করবে বলছে আরো বেশি করে, সেই শিল্পীদেরকে সেই মঞ্চে জায়গা করে দেওয়া হোক। এই ভারতবর্ষের মধ্যে এরকম জিনিসও আমরা দেখেছি যে অন্য রাষ্ট্র থেকে শিল্পীরা এসেছে, সেই শিল্পীদের বিজেপি শাসিত রাজ্যে প্রোগ্রাম করতে দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তার দরজা খুলে দিয়েছিলেন এই বাংলায় তাদের পারফর্ম করার জন্য। স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আর মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে উদ্দেশ্য প্রণোদিত প্রতিবাদ বা কোনো একটা ইস্যু ভিত্তিক প্রতিবাদ, দুটোর মধ্যে তফাৎ আছে। আমরা দেখেছি কারা বিচারের দাবিতে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করেছেন আর কাদের প্রতিবাদের মধ্যে মেন লক্ষ্যই ছিল শুধুমাত্র আমাদের সরকার বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা। এই দুটো ক্যাটাগরিকে কখনো এক আসনে বসানো উচিত না। বৃহস্পতিবারও প্রেস ক্লাবের একটি সাংবাদিক বৈঠকে বয়কট নিয়ে সমালোচনায় সরব হন শিল্পীরা। যদি বয়কট হয় তাহলে সেটার বিরোধিতাও আমরা করবো, কেন বয়কট করছেন আপনারা, এটাও বলবো। তবে আপাতত এই ইস্যুর থেকেও বেশি করে সবার নজর রয়েছে আগামী সপ্তাহের শনিবারের দিকে, যেদিন আরজিকর কাণ্ডে রায় ঘোষণা করবে নিম্ন আদালত। এবিপি আনন্দ।